ঠিক আছে। সো প্রথমত হচ্ছে আমরা আজকে ক্লাস শুরু করি। আর কেউ যদি কোনো ক্লাসের মধ্যে কোনো কিছু না বুঝতে পারেন, অথবা নেটওয়ার্ক ইস্যু হইতে পারে, অথবা যে কোনো ধরনের কোশ্চেন ক্লাসের সাথে আমাদের সাথে আগাবেন, এবং যে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই হচ্ছে শেয়ার করবেন। যেহেতু ক্লাসগুলো হচ্ছে আমরা একদম কন্ডাক্টিভভাবে দুইজন একসাথে মিলে করব, যে আপনাদের সাইড থেকেও কথা আসবে, আমার থেকেও অপিনিয়ন যাবে। সো আমরা এইভাবেই ক্লাসগুলো কন্ডাক্ট করব। সো কোনো কিছু না বুঝলে অবশ্যই ক্লিয়ার করবেন। এবং আমরা ধরে নিচ্ছি এখানে হয়তো বা অনেক আগের ব্যাচের স্টুডেন্টরা আমার সাথে জয়েন দিয়েছেন, তবে যেটাই হোক না কেন আমরা ধরে নিচ্ছি যে আমরা একদম বেসিক থেকে শুরু করতেছি, যাদের একদম জিআরই বা হায়ার স্টাডি সম্পর্কে খুব একটা বেসিক ধারণা নাই, সেইখান থেকে আমরা শুরু করতেছি, যেহেতু আমরা এটা প্রথম ক্লাস এবং ওরিয়েন্টেশন ক্লাস। এবং আমাদের আপকামিং জিআরই একটা ভালো স্কোরের জন্য কি কি করতে হবে পুরো রোডম্যাপটা আজকের পরে যেন সবাই একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, যে হ্যাঁ আমার এটা করতে হবে, এটা করলে আমার স্কোর আসবে, বা আমার রাস্তা এটা, আমি যেভাবেই যাই না কেন আমার এটা ফলো করতে হবে। সবাই কি বুঝছি? সবাই আমার কথা বুঝে যাচ্ছে? ওকে। প্রথমত আজকের ক্লাসটা ওরিয়েন্টেশনের থেকে বড় কথা, আজকে ক্লাসটা আমরা আসলে বেসিক একটা গাইডলাইনের উপরে যাব। আফটার দ্যাট হচ্ছে আমরা হোমওয়ার্ক যেটা দিছিলাম সেই হোমওয়ার্কের কিছু ওভারভিউ করব, এবং নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের হোমওয়ার্ক অনুযায়ী আগাতে থাকবো। কিভাবে পড়বেন, কোথায় কী কী আছে সব কিছু আজকে দেখাই দিব। সো একটা ভিডিও ছিল হোমওয়ার্কের জন্য, সেটাকে আমরা সবাই দেখে আসছি। জি। ওকে, নোট ডাউন তো করে আসছি। সো নোট ডাউন পড়া মাস্ট। সো আমি আবারও বলতেছি, আমি পড়া শুরুর আগে আমার ক্লাস করার জন্য আপনাকে মেন্টালি ফিজিক্যালি প্রস্তুত হইতে হবে, আপনি হোমওয়ার্ক করে আসবেন। হোমওয়ার্ক ছাড়া আমার ক্লাসে আপনি ধরতে গেলে কিছু শিখতে পারবেন না। আপনি 3 মাসে পরীক্ষায় বসতে পারবেন না, বা 4 মাসে বলেন 6 মাসে বলেন, কারণ আমার প্যাটার্নটা একটু পরে বুঝে যাবেন যে আমরা আসলে কীভাবে পড়াই, কেন হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট। একটু মিস দিলেই আবার পিছিয়ে যাবেন, একদম অনেক দূর পিছিয়ে যাবেন। যেহেতু মনে রাখবেন আমার থেকে বেশি রিসোর্স বাংলাদেশে বলেন আর যেখানেই বলেন কেউ জিআরইতে পড়াবে না। সো রিসোর্স বেশি পড়াবো, যেহেতু হোমওয়ার্কের মাধ্যমে অনেক কিছু রিসোর্স শেষ হবে, যেটা আপনার করা দরকার। আচ্ছা, আমরা আউট পড়ে যাই। প্রথমত আমাদের হচ্ছে বেসিক গাইডলাইনের মধ্যে আমরা যে হচ্ছে হায়ার স্টাডি করতে গেলে আসলে কি কি ফ্যাক্টর লাগে, এবং আমরা আসলে জিআরইতে কেন আসছি। আচ্ছা, হায়ার স্টাডি ফ্যাক্টর বলতে আমরা বুঝাচ্ছি যে হায়ার স্টাডিতে একটা ফুল ফান্ড পাইতে গেলে কয়েকটা ফ্যাক্টর অনুযায়ী একটা প্যাকেজ হিসাবে কাজ করে। ঠিক আছে? সো প্যাক হিসাবে কাজ করে বা প্যাকেজ হিসাবে কাজ করে। শুধুমাত্র আপনার আইএলটিএস স্কোর ভালো অথবা সিজিপিএ ভালো, সেগুলো কিন্তু আপনাকে আরেকটা অনেক খারাপ, তাহলে কিন্তু আপনাকে সেই ইমপ্রুভমেন্ট করবে না। অর্থাৎ পুরো একটা প্যাকেজ যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু প্রফেসর আপনাকে এখানে ফান্ড দিবে। এখন আপনি জিআরই কেন পড়তে আসছেন? অবশ্যই পড়তে আসছেন আপনি ফুল ফান্ডেড পড়াশোনা করতে চান, এই জন্য আপনি জিআরই করতে আসছেন। আদারওয়াইজ আপনি আইএলটিএস দিয়ে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করে নিজের টাকায় 30-20 লাখ টাকা দিয়ে নিজেই পড়তে পারতেন। সো এক্সট্রা এই যে বার্ডেন নেওয়াটা, এই যে এখানে এসে কষ্ট করাটা, একটু 6 মাস বেশি কষ্ট করা, 6 মাস মানসিক ট্রমা নেওয়া, এইটা নেওয়ার একটাই কারণ আপনি আসলে আমার মতো গরিব, আপনি ফুল ফান্ডে পড়াশোনা করতে চান। সো ফুল ফান্ডে পড়াশোনা করতে গেলে আপনাকে একটু খাটতে হবে। এখন দেখেন, এই 6 মাসে হয়তো বা আপনি যদি জবও করতেন, 50,000 টাকা জব করলে 3 লাখ টাকা ইনকাম করতেন সাপোজ, এবং হচ্ছে 3 লাখ টাকা ইনকাম করতেন, পাশাপাশি হচ্ছে ধরেন মেন্টাল একটা শান্তিও পাইতেন। কিন্তু যখন ফুল ফান্ড পেয়ে যাবেন আপনি 1 বছর পরই কিন্তু মান্থলি 3 লাখ টাকা ইনকাম করবেন। সো ব্যাপারটা হচ্ছে আপনি জাস্ট ইনভেস্ট করতেছেন আপনার ফিউচারের উপরে, এই সময়টা, এই সব কিছুটা। সো আমি আবারও ক্লিয়ার করতেছি যে হায়ার স্টাডি ফ্যাক্টর বলতে একটা প্যাকেজ লাগে, প্যাকেজে যদি ভালো হয় সেটা হচ্ছে আপনার ভালো। প্যাকেজে একটা জিনিস বেশি হইতে পারে, একটা জিনিস কম হইতে পারে। সো প্যাকেজগুলোর মধ্যে কী কী থাকে? জিআরই, আইএলটিএস, সিজিপিএ, এসওপি, এলওআর, রিসার্চ যদি থাকে ভালো, এটা অ্যাডভান্স। আর যদি না থাকে এই জিআরই স্কোর দিয়ে বা কোনো একটা দিয়ে আপনাকে এটাকে হাইড করতে হবে। এনসিবি, প্রত্যেকটা জিনিস আপনার টপ টু দ্য হইতে হবে, বা হচ্ছে আপনার প্রফেসরকে অ্যাট্রাক্ট করতে হবে। যে কোনো একটা জিনিসে অনেক বেশি ফল করলেন, আরেকটা জিনিসে অনেক বেশি ভালো করে সেটাকে ইমপ্রুভ করতে হবে। যেমন ধরেন সিজিপি আপনার 2.7, সো সিজিপি 2.7 বা জিআরইতে আপনি 320, তার মানে যে সিজিপি 3.3 কিন্তু সে জিআরইতে 300, তার থেকে কিন্তু আপনি আগে গেলেন। তার মানে কি, সে এই সিজিপিএটা কিন্তু হাইড করে ফেলছে আপনার এই জিআরই রিসেন্ট অ্যাক্টিভিটিস।
অথবা আপনার আইএলটিএস ধরেন আপনার ধরে নেন যে জিআরই 320 না পেয়ে আপনি 310 পেলেন, আইএলসে 7.5 পেলেন এবং সিজিপিএ ধরেন 2.7। এটা কিন্তু আপনার ওই যে 3.3 যে স্টুডেন্ট সে যদি এখানে 6.5 পাইতো এবং এটা 300 পাইতো, তার থেকে কিন্তু আপনি আগে গেলেন। তার মানে সিজিপিএ কম হলেও অন্য ফ্যাক্টর কিন্তু আপনাকে আগে দিছে। এখন ধরেন আপনার সব আছে কিন্তু এসওপি ভালোভাবে উল্লেখ করতে পারেন নাই, সেখানেও কিন্তু আপনি সিলেক্টেড না হওয়ার চান্স থাকে। আবার এলওআর ধরেন আপনি সব হয়েছে, প্রফেসরকে এলওআর পাঠাইছেন, প্রফেসর আপনার সম্পর্কে ভালো লিখলো না, তাও কিন্তু এখানে ফিডব্যাক পাবেন না, আপনি পিছিয়ে যাবেন। তার মানে প্রত্যেকটা জিনিস, আবার ধরেন সিবি একটা স্ট্যান্ডার্ড সিবি না হলে আপনার প্রথমে চুজই করবে না। আপনি যখন প্রফেসরকে মেইলিংটা শুরু করবেন, মেইলিংয়ের সাথে কি থাকে, সিবি থাকে এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট থাকে। সিবি দেখেই কিন্তু আপনাকে প্রথম কলটা করে যে হ্যাঁ আপনার সাথে আমি বসতে চাই। এখন সিবিটা ভালোভাবে হলো না, এখন আপনার এখানে সব আছে, 300 ধরেন 30ই আছে, জিআরই সব আছে, বাট সিবি ভালো না, তাও কিন্তু আপনি কল পাবেন না। সো আলটিমেটলি একটা ফান্ডিং পাইতে গেলে, একটা প্রফেসরকে অ্যাট্রাক্ট করতে গেলে বা একটা ফান্ডিং পাইতে গেলে সব একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, সবগুলো মিলে একটা প্যাকেজ। আর সব থেকে বড় কথা হচ্ছে সৃষ্টিকর্তার দোয়া লাগে বা সৃষ্টিকর্তার আশীর্বাদ লাগে, সব মিলিয়ে একটা প্যাকেজ। সো আপনি বলতেই পারেন যে আপনি কি জিআরই তাহলে ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। জিআরই থাকলে প্রফেসর ধরে নেই আপনার মধ্যে ওই অ্যানালিটিক্যাল থিঙ্কিং এবিলিটি আছে, আপনাকে দিয়ে আমি কাজ করায় নিতে পারবো। কারণ প্রফেসর তো টাকা দিবে আপনার এবিলিটির উপরে, নট আপনি আগে কি করছেন, আপনি অনেক কিছু পারেন সেটার উপরে না, আপনাকে দিয়ে কাজ করায় নিতে পারবে কিনা সেই গ্যারান্টি প্রফেসর ধরে নেই জিআরইতে থাকলে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? সবাই কি বুঝছি? জি। ওকে, তার মানে জিআরইতে যত ভালো স্কোর করবেন আপনার অন্যগুলা হাইড করবে। ধরুন রিসার্চ পেপার নাই বাট জিআরইতে ভালো করছেন, এডব্লিউতে ধরুন 4 পাইলেন, প্রফেসর কিন্তু দেখেই বুঝলো যে হ্যাঁ লিখতে পারে সে, বেচারা যাই হোক না কেন পেপার স্ট্যান্ডার্ডের লেখা লিখতে পারে, তার অ্যানালিটিক্যাল থিঙ্কিং আছে, আমার পেপার দিয়ে কী করবো। আচ্ছা আপনার রিসার্চ পেপার থাকলে তার কী আসে যায়? ধরেন আপনার রিসার্চ পেপার আছে 10টা, তার কী আসে যায়? সে তো তার ফিল্ডের রিসার্চ করাবে, তার ফিল্ডের রিসার্চ পেপার করবে। এখন আমরা যারা ম্যাক্সিমাম রিসার্চ পেপার করি তারা সব লিটারেচার রিভিউ করি ম্যাক্সিমাম। আমরা কি অনেক বেশি নতুনত্ব সৃষ্টি করি পেপারে? এইরকম মেধা বাংলাদেশে আমরা করি না। সো প্রফেসর কিন্তু তার পেপার করাবে। সো আপনার এই পেপার এক্সপিরিয়েন্স দিয়ে কি জাজ করতে চায় যে হ্যাঁ আপনি একটা পেপার পড়তে পারেন, আপনার ওই ধৈর্য ক্ষমতা আছে একটা পেপারের সাথে 6 মাস 8 মাস লেগে থাকা, এটা দেখে শুধু পেপার আপনি পারেন কি। ধরেন আপনার প্রফেসর ইন্টারভিউ যখন হয় সেখানে কি আপনার পেপার নিয়ে অনেক বেশি ডিপলি কোশ্চেন করে? কখনোই না। আপনার আছে কি না, দেন তার পেপার একটা দেয়, দিয়ে বলে যে হ্যাঁ আমার পেপারের উপর একটা প্রেজেন্টেশন দাও, তুমি আমার পেপারের উপর একটা স্লাইড রেডি করে আনো, আমার পেপারে কী লেগিংস আছে, কি আমি করছি সেটার একটা প্রেজেন্টেশন দাও। তাহলে এটা কেন বলতো? আপনার তো বলতেই পারতো আপনার 10টা পেপারের উপর প্রেজেন্টেশন দেন। সো ব্যাপারটা হচ্ছে এইখানে আপনাকে আপনার এবিলিটি দিয়ে আপনি আসলে মানে খাপ খাওয়াইতে নিতে পারবেন কিনা, অথবা আগামী 6 বছর, আগামী 5 বছর, আগামী 2 বছর তার সাথে কাজ করতে পারবেন কিনা সেইটা জাজ করে শুধু। সো আমি আবারও বলতেছি, রিসার্চ পেপার যদি নাও থাকে আপনি জিআর স্কোর বাড়ান, আপনার যে একাডেমিক 4th ইয়ারের যে থিসিসটা আছে সেটাকে বলবেন আপনার আন্ডার সাবমিটেড আছে, আন্ডার প্রজেক্টে আছে, সেটা দিয়েও কিন্তু প্রফেসরকে আপনি ডাইভার্ট করতে পারবেন। হ্যাঁ আমার এটা কাজ আছে, প্রফেসর বুঝবে হ্যাঁ সে তো কাজ করছে, এটা হয়তো এখনও পাবলিশড হয় নাই, হবে। সব কিছু যে পাবলিশড পেপার দেখাতে হবে এরকম কিন্তু না, এটা ভুল ধারণা যে অনলাইনে পাবলিশড হয় না মানে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই। অলরেডি আপনি থিসিস করছেন আপনার লাইফে, সেইটাকে আপনি বলে দিবেন প্রফেসরের সাথে যে আমার থিসিসের সাথে আপনার এটা কাজ অ্যালাইন করা আছে, আমি থিসিসটাকে আমি হচ্ছে কি বলে পাবলিশ করব, এটা এখন আন্ডার রিভিউতে আছে। সে তো জানতে চাচ্ছেন আপনি কোথায় রিভিউতে আছে, কবে পাবলিশড হবে, আন্ডার রিভিউতে আছে, হবে একটা সময় পাবলিশড হবে। সো এগুলো কিন্তু বাইপাস করা যায়। আমি কি বুঝাইতে পারছি নাকি অনেক বেশি কথা বলে বললাম? হ্যালো, একটু কনফার্ম করুন। বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এবার আসি আমরা হচ্ছে এর বাইরে। জিআরই বললাম যে জিআরই অনেক ইম্পর্টেন্ট, এখন জিআরইতে ঢুকে যাই। আমরা যেহেতু জিআরই পড়তে আসছি, সো জিআরই জিনিসটাকে পুরো সেগমেন্টে ভাঙি যে আসলে কি কি থাকে। জিআরইতে বেসিক্যালি 5টা সেকশন থাকে। 5টা সেকশনের মধ্যে একটা হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং, যেটাকে আমরা বলতেছি AWA, দেন ভার্বাল। এই ভার্বাল মানে হচ্ছে ইংলিশ পার্টটা, এটার সাথে একটা লেখা আছে রিজনিং, মানে হচ্ছে থিঙ্কিং এবিলিটি, অর্থাৎ শুধুমাত্র ইংলিশ পারেন কিনা এটা দক্ষতা যাচ করা হয় না, আপনি
আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং আছে কিনা, আপনার লজিক ধরতে পারেন কিনা, লজিক বেসড ভার্বাল পারেন কিনা, সেটা একটা সেকশন। প্রথম সেকশনে থাকে 12টা। দেন আসে কোয়ান্ট। কোয়ান্ট হচ্ছে ম্যাথ পার্টটা, শুধু কোয়ান্ট মানে যোগ বিয়োগ পারেন কিনা এটা দেখে না, রিজনিং পার্ট লজিক দিয়ে ম্যাথ পারেন কিনা সেটা দেখে, সেইটা হচ্ছে 12টা। দেন এই দুইটা সেকশন শেষ হওয়ার পরে আবার আসে, যদি প্রথমে ভার্বাল আসে আপনার, তারপর আবার ভার্বাল আসবে। দেন তখন হচ্ছে এই প্রথম সেকশনের উপরে ডিপেন্ড করে দ্বিতীয় সেকশনের কোশ্চেন আসবে। প্রথম সেকশনে যদি ভালো করেন, দ্বিতীয় সেকশনে হার্ড কোশ্চেন আসবে, তখন হচ্ছে আপনার মার্কিং বাড়বে। তখন হচ্ছে 15টা কোশ্চেনে 23 মিনিট সময় নেবে, 12টা কোশ্চেনে প্রথম 18 মিনিট। সেম কোয়ান্টের ক্ষেত্রে প্রথম 12টার জন্য 21 মিনিট নেবে। এইখানে কীরকম পারফরমেন্স করতেছেন সেটার উপর ডিপেন্ড করে পরবর্তী 15টা আপনি পাবেন, এবং সেখানে 26 মিনিট সময় নেবে। সো টোটাল হচ্ছে 27টা কোশ্চেন করে, ভার্বালে টোটাল 27টা কোশ্চেন, কোয়ান্টের টোটাল 27টা কোশ্চেন, ঠিক আছে। আর এডাব্লিউ, সো এই কোয়ান্ট এবং ভার্বালের স্কোরিংটা হয় হচ্ছে 300, এই যে 40-এর যে স্কোরিংটা হয় এরা হচ্ছে এদের স্কোর। আর এই অ্যানালিটিক্যাল রাইটিংয়ের আলাদা স্কোর হয়, সেটা হচ্ছে 6-এ আপনি কত পাইছেন। সো 6-এ 3 হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড 3-এর উপরে যেটা পাবেন 3, 3.5, 4, এগুলো হচ্ছে আপনার লেখার এবিলিটির উপরে। আপনি লেখা একটু ভালো লিখতে পারবেন, গ্রামাটিক্যাল ভুল যত কম হবে আপনি 3-এর উপরে পাবেন। সো ওইটা হচ্ছে 6 এবং 30 মার্ক সময় দেওয়া থাকবে। এবং এই অ্যানালিটিক্যাল রাইটিংয়ের যে কোশ্চেনগুলো, এটা একটা অ্যাসে লিখতে হয়, এই কোশ্চেনগুলো হচ্ছে ইটিএস অলরেডি ওপেন করে দিয়েছে, ওপেন ফর অল, মানে কোশ্চেন আউট করে দিয়েছে। এখন এই আউট কোশ্চেনে আপনার 30 মিনিট লিখতে হবে। অর্থাৎ আপনি যদি বাসায় একটু কোশ্চেনগুলো দেখে যান, লিখার একটা অভ্যাস থাকে, তাহলে কিন্তু আউট কোশ্চেন আর পরীক্ষা হলে মানে ঘাবড়ায় যাবে না, লিখতে পারবেন। সো আউট কোশ্চেনগুলো কোথায় আপনাদের অলরেডি হচ্ছে আমরা একটা রিসোর্স ড্রাইভ শেয়ার করছি আপনাদের সবার সাথে। সো রিসোর্স ড্রাইভের মধ্যে অলরেডি এই যে এই কোশ্চেনগুলো দেওয়া আছে। আমি যদি আপনাকে যাই, সবাইকে দেওয়া আছে, আপনারা যদি দেখেন আপনারা একটু গোছাবেন, আপনাদের নিজে থেকে কিছু পড়তে হবে না, আমরা যেভাবে দিব সেভাবে জাস্ট আগায় নেবেন। এই যে এখানে দেখেন এডাব্লিউ রাইটিং ইস্যু, এখানে যে ইস্যু ফুল নামে একটা লেখা আছে, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন অলরেডি তাদের এই যে দেওয়া আছে, এই যে এই কোশ্চেনগুলো। সো এইগুলো আপনি জাস্ট দেখবেন, এগুলোর জন্য আপনাদের ডেডিকেটেড কয়েকটা ক্লাসও হবে কীভাবে কী করতে হবে। আদারওয়াইজ ক্লাসের বাহিরেও আপনারা যদি নিজেরা প্রিপারেশন করতে চান, আপনাদের অলরেডি ব্যাচ 7-এ ভর্তি হয়েছেন, সেখানে একটা ডক ফাইল শেয়ার করা হয়েছে। এই ডক ফাইলে যে প্রথমে যেই কোশ্চেনগুলো রেগুলার আসে সেগুলো হচ্ছে সুন্দর করে দেওয়া আছে, পাশাপাশি কীভাবে এডাব্লিউকে হচ্ছে হ্যান্ডেল করবেন সেগুলো অলরেডি এখানে দেওয়া আছে, একটা ভিডিও আকারে, আমাদের ক্লাসের ভিডিও আকারে দেওয়া আছে কীভাবে এডাব্লিউতে ভালো করবেন। কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝছি? এইটুকু বুঝছি সবাই? আচ্ছা, এবার আসি ভার্বাল এবং কোয়ান্ট, দুইটা পার্ট বললাম। এখন এদের টোটাল মার্ক বললাম 340-এ। সো 340-এর মধ্যে কোয়ান্টে হচ্ছে 170, ভার্বালে হচ্ছে 170। এর মাঝে 130 করে আপনি দুইজন থেকেই বোনাস পেয়ে যাবেন, দিয়ে দিবে এমনিতেই। তার মানে বাকি 80 মার্ক হচ্ছে আপনার হিসাব। এই 260 হচ্ছে আপনাকে দিয়ে দিবে ওরা, দিয়ে দিলাম, কেন দিলাম, ওই 26,000 টাকা দিচ্ছেন, তারা বললো যে আমি একটু দিয়ে দিই, সমস্যা নেই। মার্কিংটা শুরু হইতেছে কিন্তু 330-এর উপর থেকে। তার মানে আপনার এই যে 27টা মার্ক ধরে নেন হচ্ছে, বাকি যে এখানে যে 40 মার্ক আছে সেটা, আর 27টা মার্ক 40 মার্ক। ভার্বালে 27টার জন্য ধরে নেন 40 মার্ক, কোয়ান্টে 27টার জন্য ধরে নেন হচ্ছে 40 মার্ক। টোটালি 80 মার্কের হচ্ছে 340-এ হচ্ছে কাউন্ট হয়। এখন এইটা ডিপেন্ড করতেছে আপনি প্রথম সেকশনে কীরকম ভালো করতেছেন, সেটার উপর ডিপেন্ড করতেছে আপনি সেকেন্ড সেকশনে কীরকম কোশ্চেন বা হার্ডেস্ট জিনিসগুলো পাবেন। যদি হার্ড কোশ্চেন পান তাহলে বুঝবেন আপনি পরীক্ষা ভালো করতেছেন। সো ইটিএসে কোশ্চেনগুলো 5টা ডিফিকাল্টিতে হয়, 1, 2, 3, 4, 5। এখন যদি আপনি ধরেন প্রথম সেকশনে 12টার মধ্যে আপনি পারলেন হচ্ছে 6টা, তার মানে আপনি মিডিয়াম লেভেলে খারাপ করছেন, এবং মিডিয়াম লেভেলে আপনি পরের সেকশনে 15টা সেকশনে সব পাবেন হচ্ছে ডিফিকাল্টি 2 এবং 3 লেভেলের, 4, 5-এর কিছুই পাবেন না, হার্ড পাবেন না। আপনার কাছে মনে হয় আমি তো সব ম্যাথ পারছি, 15টা থেকে 15টা পারলেও আপনি কখনো 160 প্লাস পাবেন না,
ঠিক আছে? কিন্তু প্রথম সেকশনে যদি আপনি 12টা থেকে 11টা পারতেন, তার মানে আপনি হচ্ছে অ্যাডভান্স লেভেলের পারসন। ইটিএস কোশ্চেন প্যাটার্ন বুঝে নিছে যে আপনি আসলে টপ ক্লাস স্কোরার করবেন। তখন সে কী করবে, পরের সেকশন 3, 4, 5 লেভেলের কোশ্চেন দিবে, 1, 2 লেভেলের দিবে না। তার মানে আপনি এখানে বোনাস পাবেন। আপনার এই কোশ্চেনগুলো পারা মানে আপনি এখন মিনিমাম হইলেও, মানে আপনি পরবর্তীতে যদি কয়েকটা ভুলও করেন তাও 160 প্লাস পাবেন। তার মানে প্রথম সেকশনে কারেকশন করা খুব ইম্পর্ট্যান্ট। কথা কি বোঝা গেছে? প্রথম সেকশনে থাকবে সব মিক্স, 1, 2, 3, 4, 5-এর মিক্স। এখানে যত ভালো করবেন পরের সেকশন আপনার সেই অনুযায়ী কোশ্চেনের আনসার, মানে কি বলে, প্রশ্ন আসবে। সবাই কি বুঝতে পারতেছি? জি জি ভাইয়া। বাকিরা একটু রেসপন্স করেন আমার সাথে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আর রেসপন্স করেন, তাহলে বোঝা যাবে যে আপনারা আসলে ক্লাসে আছেন। তাহলে এখানে আমরা যদি দেখি মার্কিং ডিস্ট্রিবিউশনটা আসলে কীরকমভাবে হয়। সো মার্কিংটা হচ্ছে, যদি দেখেন ইটিএসের মার্কিংটা ধরেন প্রথম সেকশনে কোয়ান্টে আপনি প্রথম সেকশনে ধরেন 11টা পারলেন, দেখেন পরের সেকশনে জাস্ট 10টা পারলে 160 পেয়ে যাচ্ছেন। তার মানে টোটাল 21টা পারলেই হচ্ছে, এই 27টার মধ্যে 21টা পারলে আপনার 160 পেয়ে যাচ্ছেন বা 160 প্লাস পেয়ে যাচ্ছেন। কারণ এখানে আবার 160 যে পাবেন তা না, এটা হচ্ছে এস্টিমেটেড। সো আপনি যদি এর মধ্যে হচ্ছে ধরেন হার্ডেস্ট কোশ্চেন সবগুলো পারেন, তাহলে তারা বোনাস দিয়ে এখানে 160-এর জায়গায় 162-63 পর্যন্ত যাইতে পারে। আবার ইজি লেভেল যদি ভুল করেন তাহলে আবার কমতে পারে। সো 160 পর্যন্ত, তার মানে টোটাল 21টা পারলে হচ্ছে। কিন্তু প্রথম সেকশনে যদি আপনি 6টা পারতেন, ধরেন সাপোজ 6টা পারলাম প্রথম সেকশনে, পরের সেকশনে আমি 15টাই পারলাম, দেখেন তো আমি 15 আর 6 আমার কিন্তু এখানেও 21টা হলো। দেখেন এই 21-এ কিন্তু আমি 160 পর্যন্ত যাইতে পারলাম না, পারলাম কি? দেখেন এই যে দুইভাবে 21টা কোশ্চেন কারেক্ট হয়েছে, আমি কোনটাতে বেশি পেয়েছি? প্রথমটাতে যত তাড়াতাড়ি পেয়েছি, তাই না? সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। আচ্ছা দেখেন, প্রথম সেকশনে যদি আমি 12টা থেকে 12টা পারতাম, সেকেন্ড সেকশনে একটাও যদি না পারি তাও 150 পাবো। কিন্তু প্রথম সেকশনে 6টা পারলে পরের সেকশনে আমার আরও 9টা পারতে হইতেছে 150 পাইতে গেলে। সো এইটা কিন্তু আপনার লেভেলের উপর হয়। তার মানে আপনি যদি দেখেন সেকেন্ড সেকশনের ম্যাথগুলো অনেক ইজি পাইছে পরীক্ষা হলে, আপনি পরীক্ষা দেখেই বুঝতে হবে কি হয়েছে, আপনার পরীক্ষা কীরকম হয়েছে। খারাপ হয়েছে। খুব খারাপ হয়েছে। আচ্ছা, ভার্বালের ক্ষেত্রে দেখি। ভার্বালের ক্ষেত্রে আমরা যারা বাঙালি, আমরা মোটামুটি 140 স্কোরটাই হচ্ছে সবাই তুলতে পারে না। আমাদের অ্যাভারেজ স্কোর হচ্ছে 140 ভার্বালের জন্য। তারপরেও আমরা অনেক বেশি পরিমাণ কি বলে ইমপ্রুভ করতে চাই বা আমরা করতে পারবো চাইলে। দেখেন ভার্বালে কিন্তু মার্ক তোলা ইজি, আমরা যদি একটু বুদ্ধিমানের মতো খাটাই। দেখেন প্রথম সেকশনে যদি আমরা 6টা কারেক্ট করতে পারি, পরের সেকশনে দেখেন 5টা কারেক্ট করলে 150 পেয়ে যাচ্ছি। অর্থাৎ মোটামুটি 27-এর মধ্যে 11টা কারেক্ট করলেই আমাদের হচ্ছে 150। এখন এর মধ্যে একটা হার্ডেস্ট থাকলে 11টা লাগে না, 10টা লাগলে 150 পাওয়া যাওয়া যায়। তার মানে 27-এর মধ্যে 10টা, মানে আপনি চিন্তা করেন আপনার 30% বা 40% কারেক্ট করলেই আপনার হয়ে যাচ্ছে। সো আপনি যদি একটু টেকনিক্যালি প্রিপারেশন নেন, 150 পাওয়া কিন্তু আহামরি কঠিন কাজ না। জাস্ট আমার সাথে আমি যে হোমওয়ার্কগুলো দিব আপনি যা সুন্দর করে 3 মাস ফলো করলে 150 প্লাস আমি গ্যারান্টি দিচ্ছি। বাট পড়তে হবে আপনার। তবে আমরা যে প্রিপারেশন বা যে রিসোর্সগুলো দিব, এই রিসোর্সগুলো টোটালি 330 প্লাসের পড়ার জন্য। অলরেডি আমাদের 333ও পাইছে সেম রিসোর্সে, তার মানে আপনিও পাবেন। আপনাকে জাস্ট সেম রিসোর্সটাকে ইউজ করা শিখতে হবে। তো দেখেন অল্প জাস্ট 11টা কোশ্চেন কারেক্ট করতে পারলে হয়ে যাচ্ছে। আবার ধরেন প্রথম থেকে 7টা হলে পরে জাস্ট 4টা, 11টা হলেই মোটামুটি 150 মার্ক পেয়ে যেতেন। আর এদিকে যদি 150 পান, আর কোয়ান্টে আমি গ্যারান্টি দিচ্ছি আমার কাজগুলো যদি করেন 165 প্লাস পাবেনই। সো 315 আমরা গ্যারান্টি নিয়েই নামতেছি। জাস্ট কাদের জন্য গ্যারান্টি? যারা আমার হোমওয়ার্কটা ঠিকঠাকভাবে পড়বেন এবং আমি যে প্রসেসে আমরা যাব, আমরা বেসিকের পরে মক দিব, মকের পরে শেষ করব, এইভাবে যদি আপনি যান তাহলে দেখবেন হচ্ছে এই 315 আমি গ্যারান্টি নিয়ে আগাচ্ছি। এই গ্যারান্টিটা আপনাদের জন্য আগাচ্ছি, আপনারা হচ্ছে অবশ্যই আমার সাথে এগুলো শেষ করতে হবে, আদারওয়াইজ আমার একা দিয়ে সম্ভব না। সো মার্কিং ডিস্ট্রিবিউশনটা সবাই বুঝছি? জি ভাইয়া। ওকে, দেন আসে হচ্ছে আমাদের রিসোর্স, আমরা আসলে কি পড়ব। প্রথমত কোয়ান্টের কথা যদি এডাব্লিউ এর কথা যদি চিন্তা করি, এডাব্লিউ অলরেডি আপনাদের গিভেন,
এডাব্লিউটাকে শেষ করি। এডাব্লিউটা অলরেডি আপনাদের গিভেন, জাস্ট এইগুলা পড়বেন, রিডিং পড়বেন, বুঝবেন। এটা পড়ার জন্য অলরেডি সলিউশন গিভেন, কীভাবে এডাব্লিউ একটা স্ট্রাকচার, টিপস অ্যান্ড মোর এনাফ, এইটুকু হইলে এডাব্লিউ প্রিপারেশন হয়ে যাবে, বাকিটা আপনার প্র্যাকটিস। তারপরেও যদি লাগে, ক্লাস লাগে, আমরা মাঝে ব্যাচের মাঝে আমরা কয়েকটা ক্লাস এডাব্লিউ নিব, তাহলে এডাব্লিউ সেকশন আমাদের শেষ। এবার থেকে গেল ভার্বাল এবং কোয়ান্ট সেকশন। এবার আমরা আসি ভার্বাল এবং কোয়ান্ট সেকশনে আমাদের আসলে কি কি শেষ করতে হয়। আচ্ছা, প্রথমত আমাদের প্রত্যেকটা টপিক জানতে হয়। আসলে কোয়ান্ট যদি চিন্তা করি, কোয়ান্টের কি কি টপিকের উপর কোশ্চেন আসে, টপিকটা জানতে হয়, এবং সেই টপিকের উপরে যেভাবে ইটিএসে বা মেইন এক্সামে যে ডিফিকাল্টির হচ্ছে কোশ্চেন আসে, সেই ডিফিকাল্টির কোশ্চেন প্র্যাকটিস করতে হয়। এইটুকু হচ্ছে আমাদের কাজ। এখন এটা কোথায় পাবো? আমরা অনেক জায়গায় পড়ে আসছি, 5 পাউন্ড বা 5 LB বই আমরা শুনে আনছি বা সব জায়গা থেকে শুনছি। আসলে 5 LBর যে ডিফিকাল্টি, এই ডিফিকাল্টির একটা মেয়াদও আপনি মেইন এক্সামে পাবেন না, একটাও না। তাহলে এটা সবাই কেন করায়? এটা দুইটা কারণে করায়। এক হচ্ছে এটা একদম লো লেভেল বেসিক, এটা দিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করা যায়। অনেকের আগের বেসিক একদম জিরো থাকে, পড়ে না, তারা এইগুলো দেখে আপনি একটু ফিডব্যাক নিতে পারেন। তবে শুধু 5 LB নিয়ে পরীক্ষা হলে বসবেন, আপনি জীবনও 150 বা 55 বেশি কোয়ান্টে পাবেন না, এটা আপনার লেখা দ্বারা। এখন কেউ যদি বলে ভাই আমি 5 LB পরে 160+ পেয়েছি, ভাই তার লেভেলটা সে আগেই প্র্যাকটিস করছিল ঠিকঠাক ম্যাথ, সে প্রশ্ন দেখলে বুঝে, তাহলে ওই সে আইবি টাইপের ম্যাথ করছে, সেই জন্য সে বুঝতেছে, আপনি পারবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি 100 জনের মধ্যে মানে একজন বাদে 9 জনই পারবে না 5 LB দিয়ে 160 তুলতে। তার মানে এটা আসলে ফিজিবল রিসোর্স না। তারপরে আমাদের কোর্সে এটা করাবো বিকজ অফ আপনার মনের শান্তি, যে হ্যাঁ আমি 5 LBও করছি, 5 LB সব কিছু হইলো। এটা দিয়ে কিন্তু কেউ কেউ হচ্ছে পুরো কোর্সই রান করতে পারবে, যে কোনো একটা মেন্টর পুরো কোর্সই করতে পারবে 5 LB দিয়ে। কিন্তু আমাদের যে মেইন কোয়ান্টের মেইন যে লক্ষ্য থাকবে সেটা হচ্ছে কেএমএফ। কেএমএফ কি? কেএমএফ হচ্ছে এই কেএমএফ বেস কোনো জায়গায় দেখবেন না হচ্ছে কোর্স করাচ্ছে, যে আপনাকে কোর্সটা পুরোপুরি বেসিক 5 LB কেএমএফ সব ইনক্লুডেড। কেএমএফটা কি? কেএমএফ হচ্ছে আপনি ধরতে পারেন কোশ্চেন ব্যাংক, বা হচ্ছে ওই আমরা 9-10 যে পড়তাম সেই রকম একটা কোশ্চেন ব্যাংক ধরে নিতে পারেন, টেস্ট পেপার, যেখানে আপনার কোশ্চেন আগের বিগত বছরের কোশ্চেন থেকে আনসার থাকে। এখন এটা কি অথরাইজ? না, এটা ইটিএস এর অথরাইজ না। এটা হচ্ছে চাইনিজরা, হচ্ছে ওই চাইনিজরা তো সভাপতি একটু চোর টাইপের থাকে, তারা হচ্ছে করোনার সময় হোম জিআরির মাধ্যমে বিভিন্ন কোশ্চেনকে হচ্ছে ক্র্যাক করে, বিভিন্নভাবে সেটাকে হ্যাক করে বা বিভিন্নভাবে ছবি তুলে নিয়ে সেই কোশ্চেনগুলো ইউজ করে তারা ওয়েবসাইট বানাইছে, সেখানে তারা তাদের দেশের স্টুডেন্টদের প্রোভাইড করে বা পড়ায়। সো এই কোশ্চেনগুলোর যে ডিফিকাল্টি লেভেল সেইটা হুবহু ম্যাচ করে জিআরই এক্সাম মেইন এক্সামের কোশ্চেনের সাথে। অর্থাৎ তাহলে এটা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শেষ করার বা এই লেভেল করতে পারলে আমি পরীক্ষা হলে সেম লেভেলের কোশ্চেন আমি দেখতে পারবো। সো এইখানে টোটাল 1147টা ম্যাথ আছে, এটা ওরা আপডেট করে, এই 1100-এর মধ্যে আপডেট করে এই টোটাল 1147 ম্যাথটাই আমাদের কোর্সের মধ্যে। আমি নিজে মানে আপনাদের হোমওয়ার্ক দিব, সেটা করে আসবেন, আমি নিজে করাই দিব। তার মানে এইখানে আলাদা হেডেক নেই, জাস্ট আমার সাথে আগাবেন। এখন আমরা এটা এই দুইটা রিসোর্স আপনাদের করতে হবে এই কোর্সের আন্ডারে, এইটুকুই। তার মানে আপনার এইটুকু কোর্সের আন্ডারে বেসিক থাকবে, ম্যাথের একদম জিরো বেসিক থেকে থাকবে, এবং হচ্ছে জিরো বেসিকের আন্ডারে হচ্ছে বাসায় হোমওয়ার্ক আকারে আমি পড়াই হচ্ছে 5 LB। এই 5 LBটা কিন্তু আমি ক্লাসে করাবো না, আমি আবার বলতেছি, আমি যে হোমওয়ার্কটা দিব এই হোমওয়ার্কটা 5 LB বাসায় থাকবে, পাশাপাশি আমার করাই সলিউশন আপনার বাসায় থাকবে। আপনি বাসায় নিজে করবেন, করে আমার সলিউশনটা দেখবেন। ক্লাসে আমি কি করাবো? ক্লাসে আবার বেসিকটা পড়াবো। এই ভিডিওতে, সলিউশন ভিডিওতে কিন্তু এই টপিকের, যে টপিকটা হোমওয়ার্ক দিয়েছি এই টপিকের বেসিকটা থাকবেই। ক্লাসে আমি আবার বেসিকটা পড়াবো এবং সাথে হচ্ছে এই টপিকের কেএমএফ পড়াবো। তার মানে আপনি প্রথম দিন থেকে, নেক্সট ক্লাস থেকেই, প্রথম ক্লাস থেকেই আপনি বেসিক পড়তেছেন, আপনি 5 LB সলিউশন করতেছেন, ক্লাসে এসে আবার বেসিক পড়তেছেন, কেএমএফ করতেছেন, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে ম্যাথ করে ফেলতেছেন। আমরা কিন্তু 5 LB শেষ করে কেএমএফে যাব না, আমরা একই সাথে বেসিক এবং অ্যাডভান্স নিয়ে আপনাকে 1.5 মাসের মধ্যে আপনার বেসিক একদম কনফিডেন্ট নিয়ে শেষ করাবো। তারপরে জাস্ট বাকি থাকবে
কিছু কেএমএফ এর ম্যাথ, সেগুলো বাকি 1.5 মাস করাবো এবং আপনাকে মক টেস্টে নিয়ে যাব। এটা মক টেস্টের ব্যাপারটা পরে বলতেছি। সো আপনাদের ম্যাথে কি হবে, ম্যাথে হবে 5 উইল বি পুরোটা শেষ হবে, কেএমএফ 1147 ম্যাথ পুরোটা হচ্ছে কোর্সে থাকবে। ম্যাথের টপিক ক্লিয়ার? এবং এর বাহিরে কোনো রিসোর্স লাগবে না। কেউ যদি বলে ভাই নোভা ম্যাথ বাইবেল বিভিন্ন জিনিস দরকার নাই, আপনাকে এত এক্সট্রা রিসোর্স, এত বইফোর রিসোর্স, গ্র্যাগমেন্টের অনেক রিসোর্স, ম্যাগুসের রিসোর্স কিচ্ছু লাগবে না। আপনি আমি যে রিসোর্স দিব, যে হোমওয়ার্ক দেবো, এগুলো করে আপনি রাতে ঘুমাইতে পারবেন না, প্রচুর কাজ। সেগুলোই শেষ করেন ঠিকভাবে। আপনার প্রিপারেশন 3 মাস পরে বললেন যে আপনার প্রিপারেশনটা কোথায় গেছে। তখন যদি আমাকে নিয়ে অবজেকশন থাকে, আপনি ওপেন টু শেয়ার, যে কোনো কাছে বলতে পারেন যে হ্যাঁ আমি এখানে এসে লস হয়েছি। সবাই কি বুঝাইতে পারছি আমার কোর্সে কোন কি পড়াবো? জি ভাইয়া। জি স্যার। ওকে, এবার থাকি বারবালে। বারবালে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে সাপোর্টিং ভিডিও বা ক্লাসের মাধ্যমে আমরা ইটিএস এর কোশ্চেন টাইপ পড়াবো, কি ও সেম টপিক বেসিক পড়াবো, এবং সেখানে শর্টেস্ট ওয়েতে কিভাবে ভার্বালটাকে সলভ করা যায় সেগুলো শিখবো। মানে ফাঁকিবাজি টেকনিকে কিভাবে 160 পাওয়া যায়, মানে ফাঁকিবাজি যত ধরনের পারা যায়। আমার অ্যাডভান্স লাগবে না, আমি যেভাবে পারা যায়। দেন সেম জিনিস আমরা কেএমএফ সলভ করবো ভার্বালেও। সেম বারবারে কেএমএফ, কেএমএফ যেহেতু ইটিএস লেভেলের কোশ্চেন, বারবার ইটিএস কেন বলতেছি, ইটিএসটা মানে মেইন তো আপনি পরীক্ষা দেবেন ইটিএস এর আন্ডারে। সো আমরা কেএমএফ মেইনলি শুরু করব, 2-3টা ক্লাস বারবার যাওয়ার পরেই কেএমএফ শুরু করে দিব। সো পরীক্ষা কোর্স শেষ হওয়া পর্যন্ত কেএমএফ চলতে থাকবে, যতগুলা হয় 3 মাসের মধ্যে। দেন আপনাকে যে রিসোর্স দিয়ে দিব, বাকি প্রিপারেশন আপনি নিয়ে পরীক্ষা দিবেন। এটা হচ্ছে আপনার কোর্সের আন্ডারে। কোর্সের বাহিরে আরেকটা কোর্স আপনাদের রান করা হয়, সেটা হচ্ছে মক কোশ্চেন, মক পরীক্ষা। এটা কখন? আপনার ব্যাচের 1.5 মাস পরে। আপনি আজকে শুরু করলেন, হয়তো বা এটা শুরু হবে ফেব্রুয়ারি বা মার্চের 1 তারিখ থেকে। এটা অবশ্যই আমার স্টুডেন্টরা মাস্ট বি দিয়ে যায়, এবং আমি এটা অনেক বেশি ব্র্যান্ডিং করি। কেন? আপনি যত আমার ইউটিউবে দেখবেন, সব জায়গায় দেখবেন মক কোশ্চেন একটা সবার মুখে মুখে জয় জয়কার থাকে। কেন? কারণ এই কোশ্চেনগুলো সেম, যেমন কেএমএফ বললেন, কেএমএফ হয় কি, কোশ্চেনগুলো আপনার অর্গানাইজ আকারে থাকে, মিডিয়াম হার্ড। আমি যদি একটু দেখাই, যদি কেএমএফ এর কোশ্চেনগুলো ওদের ওয়েবসাইটেও সেম থাকে, আর এখানে তাদের জিএরি কোয়ান্টিটি স্কুল তাদেরও ওয়েবসাইটে এইভাবে সাদা একটা স্ক্রিনে শেয়ার করা আছে, বিধে তাদেরটা থেকে আমি পড়াচ্ছি। মেইনলি কেএমএফ এর ওয়েবসাইট হচ্ছে কেএমএফ লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। জিআরই কেএমএফ লিখে সার্চ দিলে এদের ওয়েবসাইট চলে আসবে সামনে। একটু চাইনিজ লেখা, এটাকে ট্রান্সলেট করতে হয়, বারবারে ট্রান্সলেট করে করে দেখতে হয়। এই জন্য আমি আসলে এই যে এই ওয়েবসাইট, ওদের ওয়েবসাইটটা খুলছি আর কি। তো এখানে কি, এখানে কোশ্চেনগুলো থেকে মিডিয়াম হার্ড আলাদা আলাদা পাবে, সব হার্ড একসাথে, সব মিডিয়াম একসাথে, এরকম করে করে। এখন পরীক্ষার হলে তো সব হার্ড আসে না বা সব মিডিয়াম আসে না, তখন কি নিজেকে জাজ করা যায়? মেইন এক্সামে আপনি কত পাবেন? মেইন এক্সামে তো আপনার ইজি মিডিয়াম হার্ড মিক্স আছে, বাট এখানে দেখেন কেএমএফ এর কোশ্চেনগুলো হার্ড মিডিয়াম এইভাবে দেওয়া, সব হার্ড একসাথে, সব মিডিয়াম একসাথে, এইভাবে। আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা, এইভাবে দেখেন, এখানে যদি আমি সেকশনগুলো দেখাই, দেখেন সবগুলা এইভাবে দেওয়া আছে, হার্ড, মিডিয়াম হার্ড, টপিক। এখানে কিন্তু আপনি ম্যাথ পারবেন, হয়তো প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু সমস্যাটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনি এক্স্যাক্ট টাইম ম্যানেজমেন্ট করে আপনার পরীক্ষার হলে সাথে অ্যাডজাস্ট হইতে পারবেন না। এই যে দেখেন এদের ওয়েবসাইট, এটাই জাস্ট এখানে কপি করা আর কি। এদের এটা হচ্ছে কেএমএফ এর অরিজিনাল যেটা ওয়েবসাইট, এখানে হার্ড, মিডিয়াম, হার্ড, শুধু মিডিয়াম হার্ড এইভাবে দেওয়া, ঠিক আছে? সো এইভাবে করে কিন্তু শুধু হার্ড করে টাইম ম্যানেজমেন্ট আসবে না, আপনি বুঝতে পারবেন না আপনার লেভেলটা কোথায় আছে। এইটার জন্য মক প্রয়োজন। মক এখন আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, আপনি ধরেন এই বিভিন্ন কোচিং সেন্টারে দিতে পারেন, তার মধ্যে লুমিনেস একমাত্র নেয় হচ্ছে, আর বিভিন্ন ধরনের ইটিএস এর 2টা কোশ্চেন আছে, পাওয়ার পেপ 1, পাওয়ার পেপ 2। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে লুমিনেস নিজে কোশ্চেন করে, আচ্ছা বাংলাদেশের এরকম মেধা আছে যে ইটিএস এর কোশ্চেনের মতো করে স্ট্যান্ডার্ডের কোশ্চেন বানাইতে পারবে? আমি চাইলে কি ওই রকম বানাইতে পারবো? সব দিক থেকে আনসারটা ওইখানে মিলবে, এরকম ভাবে এত থিঙ্কিং করে বানাইতে পারবো? বলেন। আমি যদি কোশ্চেনটা বানাই আপনাদের জন্য, আপনি ফিজিবল যে আমি বসে বসে একদম ইটিএস লেভেলের একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন বানাই ফেলবো? এত অক্সফোর্ডের স্টুডেন্টরা বা অক্সফোর্ডের টিচাররা যে কোশ্চেন বানায় সেটা আমি বসে বসে একদিনে বানাই ফেলবো? তার মানে এই যে কোশ্চেনগুলো পরীক্ষা দিতে পারবেন, কিন্তু লেভেল জাজ হবে না। সো এটা হচ্ছে আপনার টাকা নষ্ট।
এবং এটা কিভাবে কনফিডেন্টলি টাকা নষ্ট ভিডিওতে বলতেছি, কারণ এটা আমি নিজে দিছি আমার সময়। এদের যে কোশ্চেন, এদের আপনার প্রথম সেকশনে কি করলেন, সেকেন্ড কোশ্চেনে এগুলো কোনো আসে না, ফিক্স কোশ্চেনগুলো আসে। আপনার এখানে লেভেল বলেন, আপনার হার্ডেস্ট বলেন, সেম জিনিস, আপনার এই লেভেলে কোশ্চেন আসেই না ইটিএসে, তাহলে এটা বাদ। এবার আসে পাওয়ার পেপ 1, পাওয়ার পেপ 2। আচ্ছা ভাই, পাওয়ার পেপ 1, পাওয়ার পেপ 2 আজকের না বহুত দিন আগের, ওল্ড জিআরই কোনটা বলেন তো? এই পাওয়ার পেপ যদি ইটিএসে আসে, এটা কি আজকের শর্টেজ জিআরই আসার পরে নাকি ওল্ড জিআরই কোশ্চেনগুলো? ওল্ড জিআরবি। ওল্ড জিআরই। তো ওল্ড জিআরই কোশ্চেনের লেভেল তখন হচ্ছে 40টা কোশ্চেন আনসার করতে হতো 40 মার্ক। তখন যে ইজি লেভেল বা যেরকম ছিল, এখন কি সেম লেভেল? না। তো লেভেলেই যদি আপ হয়ে যায়, এই কোশ্চেনে আপনি যদি 100, 315 পান, তো ওইটা দিয়ে কি ওভার হাইপ হওয়া উচিত হবে নাকি অরিজিনালি আরো মার্ক কমে যাবে? কোনটা কমে যাবে? সো এই জিনিস যদি আমি নাও দেন তাও ইফেক্ট না। এখন দেখেন, আমি হচ্ছে সেম অনেক টাকা দিয়ে এই যে রিয়েল কোশ্চেনগুলো ম্যানেজ করছি, যেখানে রিয়েল কোশ্চেন বলতে কি, চাইনিজরা সেম করোনার সময় ওই যে স্ক্রিন শেয়ার করা বা কোনোভাবে ছবি তুলে দূর থেকে কোনো না কোনোভাবে তারা কোশ্চেনগুলোকে নিয়ে পিডিএফ আকারে করছে। এরকম 60টা কোশ্চেন বা 60টা মক আছে। তো 60টা মক যদি আপনি দেন বাসায় টাইম ধরে, এবং সেগুলো যদি সলভ ক্লাসও করেন আমার সাথে, এই ইজিলি আপনার সিলি মিস্টেক কমে যাবে, ইজিলি আপনার টাইম ম্যানেজমেন্ট চলে আসবে। অর্থাৎ একটা ইন্টারফেস, সেম ইন্টারফেস পাবেন, এবং সেম ইন্টারফেসের মধ্যে হচ্ছে আপনি সেম জিনিস, সেম ডিফিকাল্টি পাবেন। অর্থাৎ আপনি প্র্যাকটিস করে চলে আসছেন, এবার এখানে এসে আপনাকে জাজ করলেন কিভাবে ডে বাই ডে আপনার মার্কটা ইমপ্রুভ হচ্ছে কি না, সেগুলো আপনাকে এখানে জাজ হবে। সো আমার স্টুডেন্টরা সবাই রিসেন্ট যে ব্যাচ চলতেছে, আমি অলরেডি দেখেন ওপেন করা আছে, তারা আমি যদি দেখাই এটা আপনাদের ব্যাচ, আমি যদি মকেটটা দেখাই, এই যে মকের হচ্ছে দেখেন এখানে সেম তারা মক দিচ্ছে আগের ব্যাচের তারা, এই যে মক প্রথমে দিয়ে এই মকের ডে বাই ডে তাদের মার্কটা ইমপ্রুভ হচ্ছে। সো ধরেন কেউ যদি প্রথম দিনে 13টাও পায়, দেখেন কেউ কিন্তু ডিমোটিভেটেড নাই, মানে প্রথম দিকে যদি সে 13টা ধরেন 17টা পাইছে, পরে তার স্কোর দেখেন এই যে 20, 21, 22 কিন্তু চলে আসছে। তো বাড়বে বা টাইম মার্কও বাড়বে, পাশাপাশি এই মক কোশ্চেন থেকে আপনার পরীক্ষা হলে কমন পাবেন। এই জন্য এই মক কোশ্চেনের জন্য আলাদা ডেডিকেটেড একটা ব্যাচ শুরু হয়, সেটা আপনার 1.5 মাস পরে আপনি এবিলিটি, মানে আপনার হচ্ছে এবিলিটি হবে যে ওখানে যাওয়ার। 1.5 মাস আপনাকে সেইভাবে ফাংশনাল করব, দেন হচ্ছে মকের জন্য বলবো, তখন হচ্ছে আলাদা একটা মক বেছে নিতে হয়, সেটা আলাদা একটা ব্যাচ। বাট আপনার ব্যাচে আপনাকে এই করা হবে। পাশাপাশি ভোকাবুলারি, আপনাকে ভোকাবুলারি হোমওয়ার্ক দেওয়া হবে। ভোকাবুলারি কোথা থেকে হোমওয়ার্কটা পড়বেন, আপনাকে সুন্দর করে ভোকাবুলারি গ্রেগ ম্যাটের যে তাদের যে ভোকাবুলারির লিস্টটা সেটা পড়তে হবে। এখন আপনাকে আপনার হচ্ছে সুন্দর করে ড্রাইভের মধ্যে, আপনি স্ক্রিন অবশ্যই দেখতেছেন, ড্রাইভের মধ্যে ভোকাবুলারি এই যে এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে ভোকাবুলারি লিস্ট, এবং হচ্ছে তার হচ্ছে মিনিং, লিস্ট এবং মিনিং সহ সুন্দর করে দিয়ে দেওয়া আছে। এখন আপনার এই যে দেখেন এগুলো চাইলে পড়তে পারেন। এখানে জাস্ট গ্রুপ 1 হোমওয়ার্ক দিব, মানে হচ্ছে গ্রুপ 1-এর এই 30টা কোশ্চেন ভোকাবুলারি আপনি সুন্দর করে পড়বেন। এখন প্রশ্ন হতে পারে, ভাই ভোকাবুলারি আমি হচ্ছে মিনিং পড়লাম, দেখেন আপনি কিন্তু গ্র্যাগমেটের আর আপনার গ্র্যাগমেটের সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে না, কিচ্ছু লাগতেছে না, আপনি জাস্ট আমার এখানে আমার রিসার্চগুলো পড়লেই হয়ে যাচ্ছে। এখন আমি আপনাকে গ্র্যাগমেটের লিস্ট দিয়ে দিলাম, এটা আপনাকে নেক্সট দিনের জন্য হোমওয়ার্ক দিব, এইটা এই 30টা পড়তে হবে। এখন 30টার জন্য আপনি তো সার্চ দিতেন প্রথমে মিনিংটাকে, তারপর সার্চ দিতেন এর সিনোনিম কি, কারণ যেহেতু জিআরইতে কোশ্চেন টাইপটা এখনও বলি না, একটু পরে কোশ্চেন টাইপ যখন বলবো। জিআরইতে 2 রকমের কোশ্চেন আছে এইটা গ্যাপ ফিলের মধ্যে, একটা হচ্ছে টেস্ট কমপ্লিশন আর একটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। টেস্ট কমপ্লিহেনশনে একটাই আনসার হয় একটা গ্যাপে, কিন্তু সেন্টেন্স ইকুইভ্যালেন্সে কিন্তু একটার আন্ডারে 2টা কোশ্চেন হয় বা 2টা আনসার হয়, মানে একই মিনিংয়ে 2টা অপশন দেখতে হয়। এখন দেখেন এইটা হচ্ছে অনেক নাম্বার, অনেক লার্জ নাম্বার, দেখেন এখানে কিন্তু অনেক সিনোনিম আছে। এখন আপনি কি বসে বসে এত সিনোনিম পড়লে আপনি জিআরই কম সময় শেষ করবেন? একটা ব্যাপার থেকে গেল না? গুগলে সার্চ দিলে তো অনেক সিনোনিম আসে না? আসে তো? তাহলে এত সিনোনিম আমি কখনো পড়বো? তাহলে এখানের থেকে আমার অল্টারনেটিভ এখন কি দাঁড়াইলো, আমি কি করতে পারি?
এই যে এইটার জন্য স্টুডেন্টরা যারা অন্য জায়গায় পড়েন বা যেখানে হোক তারা বলে এটা পড়ার সাথে 2টা বা 3টা সিনোনিম পড়বেন। এখন এই সিনোনিম আমি স্পেসিফিক কোনগুলো পড়বো এগুলো তো কেউ বলে দেয় না, এটা এখন আমি বলে দিব। সেটা কি? এটার জন্য আমি সেম থেকে এই চাইনিজদের থেকে যেগুলা মানে রিসেন্ট মানে যার সিনোনিম আকারে যে জিআরিতে আসে একদম রিসেন্ট, সেগুলো আমার হচ্ছে পারচেস করা। এগুলো আপনি কোথাও পাবেন না, সেটা সুন্দর করে শুধু আমার কাছে পাবেন। এটাকে আমরা এসি পেয়ার শিট হিসাবে বলতেছি। এর সাথে পরীক্ষার হলে ঠিক এর সাথে এরই পেয়ার পাবেন। এখানে যার সাথে মেটিকেটি কয়েকটা ওয়ার্ডের সাথে আসছে আপনি পরীক্ষার হলে পেয়ার চিনতে পারবেন। এক্ষেত্রে এই অ্যানোমালির সাথে অ্যাব্রেশনে আসবে, অন্য কিছু আসবে না। মানে হাজার হাজার সিনোনিম থাকতে পারে গুগলে, বাট পরীক্ষা হলে এর বাহিরে আসবে না। তার মানে এই শিটটা আপনার জন্য লাইফ সেভার হিসেবে কাজ করবে। এরকম কোশ্চেন আসবে 60টা কোশ্চেন, 60টা কোশ্চেনের জন্য কিন্তু আপনার আর এক্সট্রা হাজার হাজার সিনোনিম পড়তে হচ্ছে না, এইটার সাথে এটার সিনোনিম পড়লেই হচ্ছে। তাহলে দেখেন অনেক বড় একটা জিনিস আপনাকে সেভ করে দিলাম না? আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। হাজার হাজার সিনোনিম পড়তেন, কোন সিনোনিম পড়তেন আপনি জানতেন না, কোথায় পড়তেন জানতেন না, কি পড়বো, কারণ এটার সাথে এচিভের সাথে অনেক কিছু থাকতে পারে, কিন্তু রিয়েলাইজ এবং এচিভ পরীক্ষা হলে এর বাইরে আসবে না। আমি একদম গ্যারান্টি দিয়ে দিব, কারণ আমার কোনো স্টুডেন্ট বলে না এর বাইরে পেয়ার আসছে, পেয়ার এর ভিতরেই থাকবে। এখন তার মানে কি কষ্ট করে আপনাকে তো আমি হোমওয়ার্ক দিয়ে দিব গ্রেগমেটের, আমি তো প্রত্যেকদিন নিতে পারবো না আপনাকে, কিন্তু আপনার কাজ হচ্ছে ঠুডস্থ মুখস্থ আত্মস্থ। যদি জিআরিতে ভালো করতে চান বারবালে, যদি আপনি গ্রেগের সব ওয়ার্ড বাদও দেন পড়লাম না, এই শীটটা বাই আপনার হচ্ছে ফরজ মুখস্থ টুদস্থ আত্মস্থ করার জন্য। অন্তত পক্ষে জিআরিতে যদি ভারবালে 150 পাইতে চান এই শীটটা পড়তে হবে, কারণ এই শীটটা পড়লে আপনি 50-50 চান্স লাগাতে পারবেন। এখন দেখাই আমি কেন এই শীটটা ইম্পর্টেন্ট। আচ্ছা এইটা গেল, আমি ভোকাবুলারি কি পড়বেন, এই এসি শেয়ার পেয়ার মাস্ট লিস্ট কোথায় আছে এটাও দেখাইলাম, এডাব্লিউ টেমপ্লেট কোথায় সেটা দেখাইলাম, এই রিসোর্স কোথায় আছে সব এইখানে আছে, সব এইখানে আছে। আপনাদের যা যা লাগবে আপনি কোনোটা ঘাটাঘাটি করতে পারেন, আমি জাস্ট বলে দিব এটা পড়বেন এটা দেখবেন একদম এত সুন্দর করে দেওয়া থাকবে যে আপনার কিচ্ছু লাগবে না। আমি বলে দিব এটার পড়েন, এটা হোমওয়ার্ক করেন, এখানে যতগুলো আছে ধরেন এটার ভিতরে ডাটা ইন্টারপ্রিটেশন পিডিএফ আছে, এখন আপনি এটা খুলে কী করবেন, এটা আমিই দিব যা এই লিঙ্কটা হচ্ছে আপনার নেক্সট দিন হোমওয়ার্ক। সো আপনার জাস্ট হচ্ছে আমার সাথে স্পুন ফিডিং করবেন, মানে আপনি খাওয়াই দিব, আপনি জাস্ট খাবেন। সো এইটা হচ্ছে কথা। এখন আমি কি কি রিসোর্স পড়াবো সবাই কি বুঝছি? হ্যাঁ ভাইয়া। সো হোমওয়ার্ক এইভাবে আমি দিব। এখন দেখেন আমি কিভাবে দিই, অন্য ব্যাচগুলো যদি দেখেন ঠিক আমি দিয়ে দিব বাই আপনার পরের দিন কাজ হচ্ছে এই 3টা 5 will be চ্যাপ্টার করে আসা, এই ভিডিওটা 5 will be এই চ্যাপ্টারের 3টার মিনিং এখানে উত্তরটা আছে, ভিডিও করে আমার ক্লাসে আছে, আপনি সুন্দর করে প্রথমে নিজে দেখবেন, এটা আপনাদের একটু পরে বলে দিব কি করবেন, আপনি করে আসবেন, দেন আবার আমার ক্লাস করবেন, সেম জিনিস সেম টপিক আবার করবেন, তারপরে আবার দিব বা এটা দেখে আসেন আল্লাহর হস্তে, নোট করেন, দেন আমার কাছে করেন। তার মানে আপনার এক্সট্রা কিচ্ছু না, আপনাকে হোমওয়ার্ক দিব সেগুলো আমার সাথে সাথে জাস্ট করে যাবেন, এটা কিছু না। এইভাবে যাইতে থাকবে, এভাবে যাইতে থাকবে, প্রচুর প্রচুর জিনিস শেখা হয়ে যাবে। এত এত রিসোর্স শেখা হবে যদি আপনি 3টা ক্লাস করেন। আমার ধরেন 3টা ক্লাস আমার কাছে করা মানে আপনি কয়টা ক্লাস কয়টা ভিডিও দেখেন তো, একটা ভিডিও দেখে আসলেন, এখানে 3টা অর্ধেক করে আসলেন, আবার আমার সাথে করলেন, আবার এখানে এই যে একটা 4টা ভিডিও দেখলেন আবার করলেন 5টা, 3টা ক্লাসে কিন্তু আসলে আপনি আমার সাথে 3 ঘন্টা ক্লাস করেন না, আপনি আমার সাথে ক্লাস করছেন 1 2 3 4 5 6 7 8 9 ঘন্টা ক্লাস করছেন। সো হোমওয়ার্ক ছাড়া কিন্তু এখানে আমার ক্লাসে সার্ভাইভ করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি সবাইকে? ধরেন আপনি হোমওয়ার্ক না করে আমার এখানে ক্লাসটা করতে আসলেন, তাহলে এই রিসোর্সগুলো তো আমি আর এখানে পড়াবো না, আমি তো জাস্ট এটার ওভারভিউ পড়াবো, তাহলে এটা মিসিং। 5 will be 3টা চ্যাপ্টার তো আমি এখানে পড়াবো না, আমি এখানে তো টপিক বেসিক এবং কেএমএফ পড়াবো, তাহলে এই 3টা চ্যাপ্টার মিসিং, তাহলে আলটিমেটলি আপনি আমার কাছে ভর্তি হয়ে কোনো লাভ হলো না। কিন্তু যদি ভর্তি হন তাহলে কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিস এমনভাবে করা হবে। আবার হচ্ছে 5 will be এই যে ধরেন হচ্ছে 3টা টপিক, এই অধ্যায়ে 3টা টপিক যেটা নেক্সট ক্লাসের কাজ, পাশাপাশি কোয়ান্টার আরেকটা টপিক কাজ, এই 2টা টপিক মিলে যত আবার কেএমএফ আছে সব কেএমএফ না আবার হোমওয়ার্ক। এই যে একটা পিডিএফ দিব, এই পিডিএফে জাস্ট এইখানে যতগুলো কোশ্চেন আছে, মানে এই 2টা টপিকের উপর যত কেএমএফ আছে দেখেন 2টা করে 3টা করে অধ্যায় শেষ হওয়ার পর আবার কেএমএফ করাই দিব, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স, বেসিকও হইল অ্যাডভান্স হইল, সব একসাথে এখানে পাচ্ছেন। আবার সেম দেখেন কোয়ান্টে 4টা অধ্যায় পড়লেন, তারপর হচ্ছে এই যে আবার সব যত কেএমএফ হয় সব একসাথে করা। তার মানে দেখেন এই যে সবগুলো এটা যে জিওমেট্রি শেষ হলে আবার কেএমএফ এর সব একসাথে। তার মানে আপনার জন্য আপনার বসে থাকতে হবে না লেভেল অ্যাডভান্স হওয়ার জন্য, আপনি কিন্তু পরের ক্লাসে অ্যাডভান্স লেভেলে ঢুকে যাচ্ছেন।
আমি আমি অনেক কথা বলছি, বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ভাইয়ারা কি বুঝেন নাই? ওকে, তাহলে এবার আসি একটা কোশ্চেন। কোশ্চেন হচ্ছে কিভাবে আসে, একটা কোশ্চেন নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি, ঘাটাঘাটি করি। এই যে আমি যে মক কোশ্চেনগুলো বললাম, মক কোশ্চেনগুলো হচ্ছে এইগুলা। দেখেন কোশ্চেনগুলো একটু বাঁকা তারা হইতে পারে, অনেকগুলো সোজা আছে, কোশ্চেনগুলো দেখলেই বোঝা যাচ্ছে সে কপি করছে, চুরি করছে। সো পরীক্ষা হলে সেম ইন্টারফেস একটা পাবেন, সেম একটা ইন্টারফেস পাবেন। প্রথমেই কোশ্চেনটা আসবে এটার নাম কি বলছিলাম আমরা? এডব্লিউ এডব্লিউ বা অ্যানালিটিক্যাল রাইটিং। এটার জন্য আমি সময় পাবো 30 মিনিট এবং মিনিট মার্ক কততে? 0 to 6। 0 to 6। এখান থেকে আপনি 30 মিনিট সময় পাবেন, এখানে লিখবেন, এখানে লেখার জায়গা থাকবে, এখানে লিখবেন। এখানে কিন্তু কপি পেস্ট করতে পারবেন না, কিছু করতে পারবেন না, আপনি বুঝবেন না আপনার বানান ভুল হচ্ছে কিনা হচ্ছে না। সো আপনাকে একটু অ্যাওয়ার হইতে হবে। সো এখানে 30 মিনিট সময় থাকবে এবং এই কোশ্চেনগুলো আপনার অলরেডি বাহিরে দেওয়া, বাহিরে বলতে আপনার সুন্দর করে আপনার রিসোর্সের এই প্রথম সেকশনে যখন যাবেন সুন্দর করে কোশ্চেনগুলো দেওয়া আছে। এগুলো জাস্ট আপনি পরীক্ষার আগে যদি একবার বুঝে যান যে মিনিং কি, কোনটার কি কোনটার কি, কীভাবে লিখতে হবে, এটার ভিডিও নিচে দেওয়া আছে, এটা একটা সময় করে হবে। এটা পরীক্ষার আগে 1 সপ্তাহ পড়লেই মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। সো এবার আসলে এটা যায়, এরপরে আসছে তখন এটা আসছে ভার্বাল আসছে না কোয়ান্ট আসছে? ভার্বাল আসছে। সো ভার্বাল আসছে এবং এই ভার্বালটাকে আমরা বলতেছি ইংলিশ। এই ভার্বালের মধ্যে আবার 3 রকমের কোশ্চেন আসে। আমরা যদি কোশ্চেন টাইপটা জানতে চাই, 3 রকমের কোশ্চেন আসে। একটা হচ্ছে টিসি বা টেস্ট কমপ্লিশন, আমি কিন্তু নেক্সটে জিজ্ঞেস করবো এগুলো। আর একটা হচ্ছে এসি, সেন্টেন্স ইকুইভ্যালেন্স। আর একটা হচ্ছে আরসি, হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এখন এর মাঝেই টিসি বলতে, টিসির মধ্যে আবার 3 প্রকার। এক হচ্ছে 1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক, 3 ব্ল্যাঙ্ক। সো 1 ব্ল্যাঙ্ক হচ্ছে জাস্ট একটা গ্যাপ থাকবে, একটা আনসার হবে, অপশন থাকবে 5টা, 5টা থেকে একটা আনসার হবে। 2 ব্ল্যাঙ্ক হচ্ছে 2টা গ্যাপ থাকবে, অপশন থাকবে 6টা, 6টা থেকে 2টা হবে। 3 ব্ল্যাঙ্ক থাকবে, 3 ব্ল্যাঙ্কে 3টা গ্যাপ থাকবে, অপশন থাকবে 9টা, 9টা থেকে 3টা হবে। এখন এই সেট থেকে একটা হবে, একটা। এখন কোশ্চেন কিন্তু অবশ্যই এই দুইটাই হইলে, গ্যাপ পূরণ হইলে মার্কিং পাবেন, 3টা গ্যাপ পূরণ হইলেই মার্কিং পাবেন। যাদের ধরেন কোশ্চেনটা হার্ড থাকে তাদের 3 ব্ল্যাঙ্ক 2টা বা 3টা থাকে, যাদের কোশ্চেন সহজ থাকে তাদের 1 ব্ল্যাঙ্ক 2টা বা 3টা থাকে। সো এটা ডিপেন্ড করে। সো টিসির 3 প্রকার, একটা হচ্ছে 1 ব্ল্যাঙ্ক, 2 ব্ল্যাঙ্ক, 3 ব্ল্যাঙ্ক। এই টিসির জন্য এই যে এইগুলো সলভ করার জন্য, এইগুলো করার জন্য গ্র্যাগমেটের ওয়ার্ড লাগে। কারণ এই ওয়ার্ডগুলা খুব একটা আপনি সব জায়গায় পাবেন না, আপনি গতানুগতিক পড়েন না, এই জন্যে গ্র্যাগমেটের ওয়ার্ড লাগে। এখন দেখেন এই গ্যাপে এখানে কোনটা বসবে এটা জানার জন্য কি সিনোনিম জানার প্রয়োজন আছে নাকি এটার মিনিং জানলে হবে? মিনিং মিনিং জানলেই জানলে হবে। হবে, লজিক বুঝে মিনিং জানলে হবে। এটার জন্য কি সিনোনিম প্রয়োজন আছে? নাই। তাহলে এই টিসির জন্য জাস্ট ওয়ার্ডগুলার মিনিং জানলে হলে, এই জন্য আমি গ্রেগের যে আমি আপনাকে যে ওয়ার্ড লিস্টটা দিলাম, এই লিস্টের আপনি এই যে ওয়ার্ড লিস্ট দিলাম, আপনাকে যে যাই বলুক না কেন আপনার কিচ্ছু জানার দরকার না, আপনি ওয়ার্ডটার জাস্ট মিনিং পড়বেন বাসায়। ওয়ার্ডটার জাস্ট কি পড়বেন? মিনিং পড়বেন, যাতে আমরা জাস্ট মিনিংয়ে আনসার করতে পারি, আমরা পড়ে যাই। তাহলে এরকম যায়। এসি মানে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এসির জন্য অপশন থাকবে 6টা, 6টা অপশন দেখলে বুঝে যাবো এটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এবং পরীক্ষা হলে এরকম বক্স বক্স আকারে থাকবে, অর্থাৎ এর মিনিং মানে হচ্ছে এটা হচ্ছে একের অধিক আনসার হইতে হবে, মানে যে সিনোনিমটা হবে এর পেয়ার আকারে আনসার হইতে হবে। এরকম কোশ্চেন থাকবে টোটাল জিআরই 7টা কোশ্চেন। প্রথম 12টার মধ্যে থাকবে 4টা, পরের 15টার মধ্যে থাকবে 3টা, অর্থাৎ এই ম্যাক্সিমাম একটা মার্ক এখানে ক্যারি করতেছে। আমি যদি এই 7টাকে 100% কারেক্ট করতে পারি, এখন দেখেন কারেক্ট করা সহজ কীভাবে। ধরেন 6টা অপশন থাকলো, 6টার মধ্যে ম্যাক্সিমামই থাকে কি জানেন? 2টা পেয়ার থাকে, একটা পেয়ার এখানে 2টা পেয়ার। আচ্ছা 2টা পেয়ার থাকলে আপনি যদি আন্দাজিও দেখেন হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? যেমন 2টা পেয়ার আছে, আপনি আন্দাজি দেখাইলে কি হওয়ার, এটা আনসার হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। 50%। এখন আপনি যদি পেয়ারই না জানেন তখন কোনো চান্স আছে?
0%। 0%। তার মানে পেয়ার যদি জানি, অনেক সময় দেখবেন জাস্ট একটা পেয়ার আপনি আনসার দাগে চলে আসবেন। যদি দুইটা পেয়ার থাকে, আমরা আমাদের যে টেকনিক, আমরা কিন্তু অন্য হাজার হাজার টপিক থেকে টেকনিক থেকে ভিন্নভাবে পড়ি। আমরা জাস্ট পেয়ারটাকে দেখি এটা প্লাস মিনিং দিচ্ছে নাকি মাইনাস মিনিং দিচ্ছে, দেন কোশ্চেন বুঝে প্লাস মাইনাসে জাস্ট আনসার করে দিই, মিনিংও বোঝার চেষ্টা করি না। এই জন্য আমার এসিটা দেখবেন আপনি কারেকশন হওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে আমাদের এখানে ক্লাস করার পরে। তার মানে এই এসি পেয়ারটা, এখন এই পেয়ারটার জন্য কোথায় কী পড়বো সবাই বলেন? এসি পেয়ার এসি লিস্ট। পেয়ার লিস্টটা মাস্ট মাস্ট মাস্ট। এই 7টা কোশ্চেনকে আমরা টার্গেট করতেছি। আমি 150 যেহেতু টার্গেট ধরছি, আমার দরকার কয়টা? 11টা, তাই না? মিনিমাম 150 সবার পাইতে হবে। 11টা পেতে গেলে এই 7টা যদি আমরা কারেক্ট করতে পারি, আর লাগে কয়টা? 3টা। 3টা যদি আমি আন্দাজিও দাগে তাও তো 3টা হয়ে যায়। আমি যদি, আমরা বাকিগুলো তো পড়বই, কিন্তু আন্দাজি দাগাইলে তো মানুষের 3টা হয়ে যাবে। কথা কি বুঝছি? সবাই বুঝছি? এই আরসির মধ্যে দুই রকম, একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আর একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এই যে টপিকগুলো, এই যেগুলো বলছি, এগুলোর অলরেডি গত ক্লাসের রেকর্ডিং আকারে হোমওয়ার্ক ছিল না? জি ভাইয়া। ছিল। এগুলো সবাই আশা করি দেখে আসছেন। এখন আমরা ভার্বালটাকে একটু দেখি। প্রথম 12টার মধ্যে দেখেন, প্রথম কোশ্চেন আসছে, এটা কি টাইপের কোশ্চেন? টিসি, এবং এটা ওয়ান ব্ল্যাঙ্ক, তাই না? একটা ওয়ান ব্ল্যাঙ্ক আসবে, একটা হচ্ছে টু ব্ল্যাঙ্ক আসবে। সো এখানে একটা কোশ্চেন, একটা পিকচার মেবি গায়েব হয়ে গেছে, যেহেতু ওরা নিচে একটা কোশ্চেন কম হইতেই পারে। এই যে পেজ 3 কোশ্চেন 2, একটা ওয়ান ব্ল্যাঙ্ক আসার পরে একটা আসে টু ব্ল্যাঙ্ক। কে আসে? টু ব্ল্যাঙ্ক। এরপরে একটা থ্রি ব্ল্যাঙ্ক আসে, এই যে থ্রি ব্ল্যাঙ্ক আসলো। ঠিক আছে, থ্রি ব্ল্যাঙ্কে যে এই ব্ল্যাঙ্ক 1 এই তিনটা থেকে একটা আনসার হবে, ব্ল্যাঙ্ক 2 তে এখান থেকে একটা, 3 তে এখান থেকে একটা। ঠিক আছে, সো এইখান থেকে আনসার হবে। তারপরে আসবে একটা রিডিং, এটাকে বলতেছে আরসি বা রিডিং কম্প্রিহেনশন। এর আন্ডারে 2টা কোশ্চেন থাকবে অলওয়েজ। তার মানে প্রথম দেখেন, আমি যদি প্যাটার্ন দেখেন, প্যাটার্ন মতো মনে রাখলে দেখবেন জিনিসগুলো ইজি। প্রথম বারবালের প্রথম কোশ্চেনটা ওয়ান ব্ল্যাঙ্ক, দ্বিতীয় কোশ্চেনটা টু ব্ল্যাঙ্ক, তৃতীয় কোশ্চেনটা থ্রি ব্ল্যাঙ্ক, চতুর্থ এবং পঞ্চম কোশ্চেনটা হচ্ছে একটা আরসি। ঠিক আছে, একটা আরসি 2টা কোশ্চেন। ঠিক আছে, সবাই কি বুঝছি? তারপরে 6, 7, 8, 9 এই 4টা কোশ্চেন হচ্ছে আমার এসি। এসি মানে কি? সেন্টেন্স ইকুইভ্যালেন্স। আবার 10, 11, 12 এই 3টা কোশ্চেন হচ্ছে একটা আরসির আন্ডারে 3টা কোশ্চেন। অনেক সময় একটা আরসির আন্ডারে 2টা কোশ্চেন থাকে, একটা সিআর থাকে বা ক্রিটিক্যাল রিজনিং থাকে। দেখেন প্যাটার্ন কিন্তু এইভাবেই। সো আপনি যদি সবসময় যে মক দেন, মকের মধ্যে ভর্তি হয়ে মক দিতে থাকেন, আপনি কিন্তু জানবেন যে পরীক্ষা হলে আমি, আরে ভাই আমি সামনে ওয়ান ব্ল্যাঙ্ক পাইতে যাচ্ছি, সামনে টু ব্ল্যাঙ্ক পাইতে যাচ্ছি, আপনার কাছে কিন্তু জিনিসটা একদম ক্লিয়ার। এখন দেখেন তো আমি যেভাবে বলছি এভাবে মিলে কিনা। এই 4-এর পরে দেখেন 5 নাম্বারটাও কি একই আরসির আন্ডারে, রাইট? জি। আচ্ছা, এরপরে এটা কি? এসি। এসি, এবং এটা বক্স বক্স আকারে থাকবে, এবং একটা আনসার হবে কয়টা? 2টা ক্লিক করলে ক্রস হবে। এরকম দেখেন 7 নাম্বারটা এটা, 8 নাম্বারটা এটা, 9 নাম্বারটা এটা। দেখেন প্যাটার্ন দেখছেন? 10 নাম্বারটা দেখেন একটা আরসি আসবে, এই আরসির আন্ডারে দেখেন একটা কোশ্চেন, 2টা কোশ্চেন, 3টা কোশ্চেন। দেখছেন? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। বাকিরা ভাই বুঝছি? বাকিরা কোশ্চেন প্যাটার্ন তো বুঝছি, কি আসবে ভার্বালে, এই কোশ্চেন কীভাবে সলভ করে এটার পরের দিন থেকে ক্লাস অলরেডি আপনাদের হোমওয়ার্ক দিছি, ওইটারও একটু বেসিকে যাব। দেন আসছে এটা কি টাইপের? প্রথম 12টা গেল, পরে আসছে কি? কোয়ান্ট। কোয়ান্টের আন্ডারে 3 রকমের কোশ্চেন বলতে পারি। একটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন, কিউসি বলি এটাকে। আরেকটা হচ্ছে রিয়াল ম্যাথ, আরেকটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। সবগুলো টপিক বলতেছি না, টপিক আমরা ক্লাসে পড়বো কি কি। টাইপ বলতেছি কোশ্চেনের। কোয়ান্টিটিভ কম্পারিজন কোশ্চেনটাকে বলি, এটা এইরকম আসবে, কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি বি, এখানে 4টা অপশন থাকে। এইরকম প্রথম সেকশনে থাকে 4টা, পরের সেকশনে থাকে 5টা, টোটাল প্রায় 9টার মতো কোশ্চেন থাকে এরকম। এটা কি? এটা হচ্ছে কোয়ান্টিটি কম্পারিজন করতে বলে। ধরেন কোয়ান্টিটি এ, এই পাশে কোয়ান্টিটি বি। সো উপরের যে জিনিসগুলো বলছে, এই জিনিসগুলো দেখে অঙ্কটা যদি দেখি যে কে এর ভ্যালুটা এটা থেকে বড়, তাহলে আনসার এ। যদি দেখি কে এর ভ্যালুটা 45-এর থেকে ছোট, তাহলে আনসার বি। যেটা বড় এটা হয় আনসার, এই আনসারটা দাগাইতে হয় এখানে এ অথবা বি। যদি দেখি কে এর ভ্যালুটা 45-এ আসছে, তাহলে আনসার সি। আর যদি দেখি কে এর ভ্যালুটা 45-ও হইতে পারে,
তার বড় হইতে পারে অথবা ছোট হইতে পারে, মানে আনসার ফ্ল্যাকচুয়েট করতেছে, অথবা ম্যাথটা করাই সম্ভব না, এমন কোনো সংজ্ঞা দিছে ম্যাথটা করাই সম্ভব না, তখন আনসার হয়ে যায় ডি। এই যে এখানে সব থেকে বেশি ভুল হয় মানুষের, এই ভুলটাকে আমরা বলি সিলি মিস্টেক, অর্থাৎ আপনার ম্যাথ হয়েছে কিন্তু আপনি জাজ করতে পারেন না এক্স্যাক্ট, এই জন্য আপনার আনসারটা হয় না, এই জন্য আমরা বলতেছি এখানে সিলি মিস্টেক। এই জন্য আনসারটা ডি হবে কি না এটার ডিসিশন নেওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। সো ডি হইতে পারলেই কিন্তু হয়েছে। এখন আপনারা যদি মক দেন তাহলে বুঝতে পারবেন যে প্রথম সেকশনের 4টা 12টার মধ্যে প্রথম 4টার মধ্যে একটা ডি আসবে এবং একটা সি আসবেই, এই যে উপলব্ধিটা। ধরেন প্রথমে একটা ডি যেহেতু মাস্ট আসবে, তাহলে দেখেন প্রথম 4টার মধ্যে কোশ্চেন ধরেন 1 2 3 4, প্রথম 4টাই কোশ্চেন কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশন, মানে সরি কোয়ান্টিটিভ কম্পারিজন। এর মাঝে ধরেন প্রথমে কোশ্চেনটা বি আসছে, পরে এ আসছে, পরে এ আসছে, 4 নম্বরটা অবশ্যই কী হবে বলুন তো? ডি হবে। ডি হবে। এই যে এই লার্নিংটা কিন্তু আপনি মক না দিলে বুঝবেন না। আপনি তো এটা জানতেনই না যে প্রথম 4টার মধ্যে একটা ডি আসে, আগে জানতেন? না। সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জাজ করতে হবে। এবার কোয়ান্টিটি কম্পারিজন গেল, এরপর রিয়াল ম্যাথ বলতে বোঝায় আপনার রিয়ালিস্টিক বা যোগ বিয়োগ করা কোনো কিছু ম্যাথ টাইপের বোঝায়, এই টাইপের ম্যাথ আসবে। এবং এইখানে দুই প্রকার, একটা হচ্ছে ইকুয়েশন ম্যাথ, আর একটা হচ্ছে আপনার হচ্ছে নিউমেরিক্যাল এন্ট্রি। নিউমেরিক্যাল এন্ট্রি বলতে আপনার একটা বক্স থাকবে, আপনি অঙ্ক করে বক্সে আনসার বসাইতে হবে, এরকম দুইটা ম্যাথ থাকবে, প্রথম পার্টে একটা, দ্বিতীয় পার্টে একটা। আর ডাটা ইন্টারপ্রিটেশন হচ্ছে একটা টেবিল থাকবে বা একটা ডাটা থাকবে, এই ডাটার আন্ডারে 3টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো এবার যদি আমি 12টাকে যদি আমি ভাগ করতে চাই, প্রথম 12টা যদি ভাগ করতে চাই সব সময় সেমভাবেই পাবেন, সেই ক্ষেত্রে আপনার দেখবেন হচ্ছে কনফিডেন্ট বুস্ট আপ হবে যদি পারেন। এই দেখেন প্রথম 12টার মধ্যে প্রথমটা ডাটা ইন্টারপ্রিটেশন, পরেরটা ডাটা ইন্টারপ্রিটেশন, পরেরটা ডাটা ইন্টারপ্রিটেশন, পরেরটা, টোটাল 4টা ডাটা ইন্টারপ্রিটেশন। এটা একটা ম্যাথ, রিয়াল ম্যাথ। এরপর ডাটার কোশ্চেন আসে, এটাকে ডাটা ইন্টারপ্রিটেশন বলা হয়। প্রথমটা কোয়ান্টিটিভ কম্পারিজন, এই যে রিয়াল ম্যাথ ক্যালকুলেশন করা, তারপরে এই যে একটা টেবিল থাকছে বা যাই থাকুক না কেন, এই যে এর আন্ডারে কয়টা কোশ্চেন থাকবে? 3টা। কয়টা? সবসময় 3টা। এইটা হচ্ছে 6 7 8, এই 3টা কোশ্চেন থাকবে। তারপরে হচ্ছে রিয়াল ম্যাথ, আবার দেন এই যে নিউমেরিক্যাল এন্ট্রি, একটা ম্যাথ থাকলো 12টার মধ্যে, দেন এটা রিয়াল ম্যাথ। তাহলে এই আর একটা কোশ্চেন থাকবে, এরকম একের অধিক আনসার হইতে পারে। সো প্রথম 12টা কোশ্চেন এইভাবেই থাকবে, দেন আপনাদের উপর ডিপেন্ড করে আসবে পরবর্তী। ধরেন প্রথম 12টায় খুব ভালো করলেন, যদি খারাপ করেন একটু মোটামুটি করেন, তাহলে পরের সেকশনে ভার্বালে ধরুন 1 ব্ল্যাঙ্ক 2টা আসলো, বা 1 ব্ল্যাঙ্ক 2টা আসলো, বা 2 ব্ল্যাঙ্ক 2টা আসলো, যদি ভালো করেন তাহলে 3 ব্ল্যাঙ্ক 2টা 3টা আসবে। আচ্ছা, পরের সেকশনে দেখেন প্রথম এটা কি আসছে 1 ব্ল্যাঙ্ক, পরেরটা আবার 1 ব্ল্যাঙ্ক, তাহলে প্রথম সেকশনে সে কীরকম মার্ক করছিল বলুন তো? ভালো করেনি। একটু খারাপ করছে। সে ভালো যদি করতো তাহলে একটা 1 ব্ল্যাঙ্ক আসতো, তাহলে 2টা 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক পেতাম। এখানে দেখেন 3 ব্ল্যাঙ্ক পাইছি একটা, 2 ব্ল্যাঙ্ক পাইছি একটা, 1 ব্ল্যাঙ্ক পাইছি 2টা, তার মানে শেষ হয়ে যাচ্ছে। ওকে। তাহলে পরের লিঙ্কে ইমিডিয়েট লিঙ্ক যেটা আছে সেটাতে জয়েন দেন সবাই।
ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছি সবাই? জি ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে যাই। দেখেন, এখানে সে হচ্ছে 2টা 1 ব্ল্যাঙ্ক পাইছে, তার মানে তার এক্সামটা কীরকম হয়েছে আমরা ধরে নেব, বলেন। ভালো হয়নি তো। মোটামুটি ভালো বলতে পারি না, কারণ হচ্ছে আমরা এখানে 3 ব্ল্যাঙ্ক পাইছি। সেম আরসি পাবো, সেম হচ্ছে এখানে আইসা এই যে 10, 11, 12 তিনটা পাবো হচ্ছে এসি। আগের প্রথম পার্টে পাইছিলাম 7, 8, 9 6, 7, 8, 9 চারটা এসি, আর এখানে পাবো 10, 11, 12 তিনটা এসি, টোটাল 7টা এসি পাবো। এই 7টা এসি কারেক্ট করার জন্য আমাদের অবশ্যই কি লাগবে, আমাদের অবশ্যই জানতে হবে এসি পেয়ারটা, এবং একটা ক্রিটিক্যাল রিজনিং দুই পাশের যে কোনো একটাতে থাকবে। এই যে এটা দেখেন, ক্রিটিক্যাল রিজনিং চিনব কীভাবে, একটার সাথে একটাই কি থাকবে, একটা আরসির সাথে একটাই কোশ্চেন থাকবে। কথা কি বুঝতে পারতেছি? হ্যালো, জি ভাইয়া। ওকে। আর দেন হচ্ছে কোয়ান্টি যদি চিন্তা করি, পরের সেকশনে আমরা কখনো কোনো ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন পাবো না। সো শুধুমাত্র প্রথম সেকশনে ডাটা ইন্টারপ্রিটেশন 3টা কোশ্চেন পাবো, এটাই। সো এইভাবে আপনি প্রথম সেকশনে ভালো করলে পরের সেকশনে খারাপ ভালো আসবে, প্রথম সেকশনে খারাপ করলে পরের সেকশন অনেক ইজি আসবে। সো আপনি জাজ করতে পারবেন। সো এই হচ্ছে আপনার একটা প্যাটার্ন, একটা মেইন এক্সামের কোশ্চেন হচ্ছে এগুলা। সো এইগুলোকে হ্যান্ডেল করা আমাদের শিখতে হবে। সো এগুলো হ্যান্ডেল করার জন্য আমরা ভার্বালের জন্য ম্যান্ডেটরি হচ্ছে ভোক্যাব জানতে হবে এবং হচ্ছে এসি পেয়ারটা জানতে হবে। পাশাপাশি আমরা যে লজিক যেটা দিব, লজিক আমরা ক্লাসে ধীরে ধীরে শিখবো। নেক্সট ক্লাস থেকে আমরা যেহেতু লজিকে ঢুকে যাব, বেসিকে, সেখানে আমরা সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব। সো আশা করি এইটুকু বুঝছেন। আমরা এখন বাকি আগের ক্লাসে যে, যেহেতু আমরা অলরেডি কোশ্চেন অ্যানালাইসিস করে ফেলছি, আগের ক্লাসে এই ভার্বাল, আজকে শুধু ডেডিকেটেড ভার্বাল ক্লাসের উপর কোশ্চেন টাইপ দেখব কোনটা কই, সেগুলো একটু আলোচনা করে নিব। তার আগে আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, সবাইকে আজকের ক্লাস বুঝছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমি একটু বুঝাই দিই, এরপরে আমরা আমাদের যাই। আমরা নেক্সট ক্লাস হবে রবিবার। এখন রবিবার যে হবে, সেখানে আপনাদের যে রবিবার, আপনাদের তো শনি সোমবার না রবি মঙ্গল বৃহস্পতিবার, রবিবার তো, আচ্ছা রবিবার। সো রবিবারে হোমওয়ার্কটা যেটা, আপনাদের হোমওয়ার্কটাকে বুঝিয়ে দিয়ে দেন, আমরা এখানে যাই, মাঝামাঝি আসেন যেহেতু। হোমওয়ার্কে আমার সবসময় সব বেজে সেমভাবেই আগাচ্ছি, নতুনত্ব যদি আসে সেটা আলাদা হিসাব। এইখানে আপনার এই যে এইখানে হচ্ছে মেইন যে লেখা থাকবে, মেইন 1, এখানে আজকে যে ক্লাসটা আমি নিচ্ছে এই ক্লাসের রেকর্ডিংটা এখানে চলে যাবে। আর আপনি হোমওয়ার্কের অলরেডি এই ভিডিওটা দেখে আসছেন, যেখানে কোশ্চেন টাইপগুলো আলোচনা করা ছিল। 5 যে টাইপ 2টা আছে, এখানে যে 2টা আছে, এটা করবেন কি, আপনার সুন্দর করে রিসোর্সের মধ্যে 5 বুক আছে। আপনি যদি এখানে যান, কোয়ান্টের ভিতরে যান, 5 বুক আছে। আপনি যদি 5 বুকটা নাও পান, আমি যদি এটাকে ধরেন হচ্ছে আপনি পাইলেন না, তারপর এইটুকু সহজ করে দিলাম, ধরেন এইটুকু কপি করে আমি এখানে অ্যাড করে দিলাম। সো বুকও অ্যাড করে দিলাম। সো আপনি হচ্ছে এইখান থেকে বুকটাকে ঢুকবেন, ঢুকে এই বুকের 3টা অধ্যায় আছে, 7, 13, 14। এই 3টা অধ্যায়ের জন্য বেসিকটা যদি আপনি একদম বেসিক না জানেন, এইখান থেকে জাস্ট এই ভিডিওটা ওপেন করে ভিডিওর প্রথম আধা ঘন্টা বা 1 ঘন্টা জাস্ট এটার বেসিক বলা আছে, বেসিকটা শুধু দেখবেন ভিডিও থেকে। তারপরে ভিডিও স্টপ, ভিডিওতে আর কোনো হাত দিবেন না। আপনি তারপরে হাত দিবেন হচ্ছে চলে যাবেন বইয়ে। বইয়ে যাওয়ার পরে এই 3টা অধ্যায় বের করবেন, ধরেন 7 নম্বর অধ্যায়। যেভাবে দিব এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না, আপনি 3 মাস শুধু আমি যা হোমওয়ার্ক দিব তাই পড়বেন। কারো কথা কে কি পড়াচ্ছে এগুলো কিচ্ছু শুনতে হবে না, আমি আবারও বলতেছি। জাস্ট আমার বিশ্বাস রেখে 3টা মাস আমাকে সময় দেন, বাকিটা তৈরি করার দায়িত্ব আমার। ধরনা হচ্ছে আপনি অধ্যায়টা নেবেন, এগুলো খুব বেসিক প্রশ্ন, মানে বেসিক ম্যাথ। এগুলো আপনি যদি 9, 10 ম্যাথ করে থাকেন বা হচ্ছে আপনি বেসিক জানেন, তাহলে এগুলো পারবেন। এগুলোর জন্য আহামরি আপনার হচ্ছে নলেজ অনেক বেশি লাগবে না, কারণ এই লেভেল জাস্ট বেসিক লেভেলের জন্য। সো আপনি কি করবেন, 7, 13, 14 এই 3টা অধ্যায়ের
বেসিকটা না থাকলে শুধু ভিডিও থেকে শুধু বেসিক দেখবেন, দেন আপনি ধরেন হচ্ছে অধ্যায়ে আসবেন, আসার পরে ধরেন এটা কত নাম্বার চ্যাপ্টার, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে 10 নম্বর, ধরলাম 10 নম্বরটি কেমনি কী করবেন, সুন্দর করে এখানে এসে এটা করা শুরু করবেন। অবশ্যই এটার জন্য আলাদা নোট খাতা, আলাদা নোট খাতা মানে আলাদা নোট খাতা, আপনি দুইটা নোট খাতা করবেন ম্যাথের জন্য, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে ক্লাসের জন্য। ক্লাসে যা করাবো কেএমএফ সেটা আলাদা, 5LB নোট আলাদা, একদম আলাদা নোট করবেনই ভাই, আল্লাহর রাস্তায় কোনো রাফ খাতায় করতে যান না, আপনি অনেকে অ্যাডভান্স আসতে যান না, আইনস্টাইন না, নোট করবেন প্রত্যেকটা ম্যাথ আপনি নোট করতে থাকবেন, যেটা না বুঝবেন পারবেন না এটা গুল্লা করবেন, করার পর সুন্দর করে আমার ভিডিওতে এখানে প্রত্যেকটা মেয়েতে আলোচনা করা আছে, সুন্দর করে ভিডিওতে যাবেন, এখানে আবার নিচে হচ্ছে এক্সপ্লেনেশনও আছে, চাইলে গেলে দেখতে পারেন। বাট আপনি সহজ ওয়েতে শর্টেস্ট ওয়ে জানার জন্য ভিডিও মাস্ট দেখতে হবে, আর ভিডিওতে সুন্দর করে বেসিক দেওয়া আছে কীভাবে। আপনি জাস্ট ভিডিওটা যদি ওপেন করেন, আপনি জাস্ট ওপেন করলে দেখবেন প্রথম পার্টে এই যে ভিডিওর প্রথম 1 ঘন্টায় কোনো ম্যাথ করা নেই, প্রথম 1 ঘন্টা শুধুমাত্র এই যে বেসিক দেওয়া, জাস্ট এই 3টা টপিক করার জন্য যা যা বেসিক প্রয়োজন সব বেসিকগুলো আলোচনা করা হয়েছে আগে, সূত্র বেসিক, তারপরে হচ্ছে ম্যাথে গেছে, ম্যাথে যখন গেছে এই যে ম্যাথের সলিউশন করা হয়েছে। সো পরে ম্যাথের সলিউশন দেখবেন পরে, এটা কিন্তু আমি আবারও বলতেছি এই ম্যাথের ক্লাস কিন্তু আমি আর করাবো না, এই ম্যাথের সলিউশন এখানেই শেষ, আপনি এটার সাথে মিলিয়ে আসবেন না, যদি না পড়ে আসেন এই যে এই শর্টকাটে কীভাবে করানো হয়েছে, আপনি কিন্তু আমি কিন্তু এখানে শর্টকাটে করাই দিয়েছি, যেটা আপনি হয়তো বা নিজে করতে গেলে অনেক প্যারা খেতেন, সলিউশন দেখতে গেলে আরও বেশি প্যারা খাবেন, কিন্তু এখানে খুব সুন্দরভাবে শর্টকাটে প্রত্যেকটা ম্যাথকে আলোচনা করা হয়েছে 3টা চ্যাপ্টারে, ঠিক আছে। সো আপনি এগুলো দেখবেন, দেখার পরে মিলাই নেবেন, দেন আপনি এই যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার একটা ক্লাস, এটার প্রত্যেকটা দেখবেন। দেখেন আপনি কিন্তু আপনি জাস্ট আমার সাথে 2 নম্বর ক্লাস করতে আসবেন না, আমার সাথে 2 নম্বর ক্লাসের পাশাপাশি আরও 3 ঘন্টা 2টা ক্লাস করতে আসবেন। সো এটা যখন দেখা হয়ে যাবে, এটা করা হয়ে যাবে, তারপরে কিছু প্রবলেম থাকতে পারে যে ভাই আমি হচ্ছে ভিডিও দেখার পরে কয়েকটা প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আপনি দিবেন, আপনাকে ডেডিকেটেড যে মেসেঞ্জার গ্রুপ দেওয়া হয়েছে 2টা, একটা হচ্ছে রিসোর্স গ্রুপ, একটা ডিসকাশন গ্রুপ। রিসোর্স গ্রুপে তো হচ্ছে আমাদের আমি শুধু শেয়ার করব, ডিসকাশন গ্রুপে আপনি ছবি দিবেন, ভাই কে আছেন হেল্প করেন, সবাই সবারটা হেল্প করবেন, আমি করব। আমি নেক্সট দিন কী করবো, নেক্সট দিন এসে আমি আবার বেসিকটা পড়াবো এখানে, পাশাপাশি এই 3টা টপিকের যত কেএমএফ এর মেসেজ আছে এগুলো আমরা নিয়ে একটু ঘাটাঘাটি করবো, মানে আমরা দেখবো আপনি বেসিক করে এসে আপনি ম্যাথ পারেন কিনা অ্যাডভান্স লেভেলের, আপনাদের সাথে আমরা এভাবে ডিসকাস করে আগাবো। সো এটা আপনাদের নেক্সট ক্লাসের কাজ। সো নেক্সট ক্লাসের হোমওয়ার্ক সবাই ক্লিয়ার? সবাই সবাই আশা করি ক্লিয়ার। পাশাপাশি এই কাজগুলো আমি এবং হচ্ছে এই যে গ্র্যাগমেট 1 হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটা আপনি বাসায় ঠিকভাবে পড়বেন, এটা আমি নিব না, বাট এটা আমার রেগুলারলি আপনি পড়তে হবে এবং পরে রাখা উচিত, আদারওয়াইজ আপনি নিজেই এখানে লস করবেন, আপনার নিজের লস। সো এটা আমি হচ্ছে আপনাদের গ্রুপেও দিয়ে দিব, মানে আপনাদের রিসোর্স গ্রুপে দিয়ে দিব কপি করে, যেখান থেকে আপনি ওইখান থেকে আপডেট পাবেন, এখান থেকে আপডেট পাবেন। এটা হচ্ছে আপনার মেইন রিসোর্স, আপনি যতদিন না পর্যন্ত জিআরই দিচ্ছেন আজীবন অ্যাক্সেস থাকবে। আপনি জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে বাহিরে কোথাও শেয়ার করবেন না, কোনো বন্ধুবান্ধব ভাই বোন ছোটো আত্মীয় স্বজন আমার কোনো রিসোর্স বাইরে শেয়ার করবেন না। আপনি ভর্তি হয়েছেন অল্প টাকায়, কিন্তু আমার এখান থেকে যে রিসোর্সটা বা সার্ভিসটা পাচ্ছেন সেটা আপনার হচ্ছে 20,000 টাকায় পাবেন না, আপনার শুধুমাত্র জাস্ট এসি পেয়ারটা কিনতে গেলে আপনার 5,000 টাকা লাগবে, যদি নর্মালি পাবেন না খোঁজে, টাকা তো বড় হিসাব, পাবেনই না, ঠিক আছে। সো সেই রিসোর্সগুলো আপনাদের দিচ্ছি, সেটা আপনাদের আমার সাথে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে, কারণ আগের ব্যাচে সবাই এরকম অঙ্গীকারবদ্ধ ছিল যে আমার কোনো রিসোর্স বাইরে দিবে না, এইটুকু বিশ্বাস তো রাখতে পারি আপনাদের উপর, রাখতে পারি তো নাকি ভাইয়া? সো যেহেতু আপনাদের যথেষ্ট বয়স হয়েছে, চেষ্টা করবেন এই অঙ্গীকারটা রাখার জন্য, কারণ এগুলো শেয়ার করে অল্প টাকার জন্য এগুলো শেয়ার করে আসলে আমার মনে কষ্ট দিয়ে আপনাদের উচিত হবে না। সো এইটুকু করবেন। সো এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক নেক্সট দিনের। এই নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে রবিবার। আরেকটা জিনিস আমি খেয়াল কথা বলে নিই, আমি হচ্ছে এমন টিচার বা মেন্টর যা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ করতে পছন্দ করে, গ্রুপের মধ্যে একটু ফ্রি হইতেও পছন্দ করে। সো আপনারা হচ্ছে যখন আমি জিজ্ঞেস করবো প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু আমি জিজ্ঞেস করি যে আপনাদের হোমওয়ার্ক শেষ হয়েছে কিনা, প্রত্যেক ব্যাচে এটা আমি ডিউটি হয়ে গেছে। সো আমি রবিবারে হয়তো বা দুপুরবেলা বা যে কোনো সময় জিজ্ঞেস করবো আপনাদের হোমওয়ার্কটা অর্থাৎ এই 3টা অধ্যায় শেষ হয়েছে কিনা। কারো যদি শেষ না হয়ে থাকে প্লিজ ওপেন টু শেয়ার, মানে শেয়ার করবেন যে হ্যাঁ কোথায় কতটুকু আটকাইছেন, বা ম্যাক্সিমাম যদি হোমওয়ার্ক ক্লিয়ার না থাকে তখন আমি কি করি একটা দিন হয়তো বা সময় দিই পিছাই, যে হ্যাঁ আপনাদের জন্য সময়, মানে আপনাদের যেহেতু ফল অনেক দেরি, সো আপনাদের আস্তে ধীরে যদি আমার মেন কথা করাইতে হবে, এখন আপনারা ঢিলামি না করে পর্যাপ্ত সময় নিয়েও যদি
একদিন বেশি সময় লাগে আমি সময় দিব, আমি এমন না যে আমি নিজের দায়িত্বে জোর করে করায় ফেলবো। আপনার যদি রোববারের আগে শেষ না হয় প্রয়োজন আমি একদিন বন্ধ দিব, কিন্তু তারপরেও ভাই হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট করে আসেন এবং আমার রেসপন্স করেন। আমি ব্যাচে যারা আছেন আল্লাহর হস্তে সবাই একটু রেসপন্স করেন যে ভাই আমার হয়েছে না, তাতে আমি জাজ করতে পারবো আমি ঠিকঠাক আপনাদের আগাচ্ছেন কিনা, না আগাইলে আমি আপনাদের কি করতে হবে সেইটা আমি ডিসিশন নিতে পারবো। আমি কি বুঝাতে পারছি? রেসপন্স তো পাবো নাকি ভাইয়া পুরা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে এইটা গেল। আর আমার অনেক সময় হইতে পারে যে যদি ক্লাস কোনো সময় মিস হয় যে আমি ক্লাস নিতে পারবো না, মাঝে মাঝে হচ্ছে আপনাদের এখানে এক আপু বা ভাইয়া ক্লাস নিতে পারে, আমি কন্ডাক্ট করাই দিব। সো যেমন তামান্না আপু নিতে পারে বা আবির ভাই নিতে পারে, যে কেউ নিতে পারে। সো তখন এটা মাঝে মাঝে ধরেন 100টার মধ্যে একটা ক্লাস বা 2টা ক্লাস 3টা ক্লাস নিতে পারে। কখন? যখন হচ্ছে দেখবো আমাদের আগের স্টুডেন্ট যারা হচ্ছে এই টপিকগুলোতে এক্সপার্ট তাদের দিয়ে ক্লাস নেওয়া হইতে পারি। এটা হচ্ছে এক্সেপশন হতে পারে, তখনও না বুঝলে আমি তো জয়েন দিব। এটা হচ্ছে যদি যেন আপনাদের কোনো ক্ষতি না হয়। এটা গেল হচ্ছে এটা। এবার আসি হচ্ছে আপনাদের, আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা হচ্ছে রিসোর্স হচ্ছে এটা, আপনাদের রিসোর্স ড্রাইভ দেওয়া আছে শেয়ার, যদি কারো না থাকে আমাকে পার্সোনালি নক দিবেন। এবং হচ্ছে এই দুইটা গেল, পাশাপাশি হচ্ছে গ্রুপ আছে দুইটা গ্রুপ আমরা মেনটেন করি। আর আমরা তো ক্লাসের টপিকে বললাম হোমওয়ার্কও দিয়ে দিয়েছি। সো হোমওয়ার্কটা হবে একদিন কোয়ান্ট একদিন ভার্বাল, এটা যেমন হচ্ছে ওরিয়েন্টেশন প্লাস ভার্বাল ক্লাস। সবাই কি বুঝছি? জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা ভার্বালে এখন একটু টাইপ একটু জেনে যাই লাস্ট 30 মিনিট। ওকে, সো ভার্বাল যেহেতু আমরা পড়বই, সো ভার্বালের জন্য আমরা আগে ভার্বালের কোশ্চেন টাইপটা জেনে নিই। অলরেডি আমরা ডিসকাসড হয়ে রয়েছি যে টিসি, এসসি, আরসি এবং সিআর পাইতে পারি। টিসিতে আমরা 3 রকমের কোশ্চেন পাই, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক এবং 3 ব্ল্যাঙ্ক। সো প্রত্যেকটা কোশ্চেনেই আমার যদি সিঙ্গেল ব্ল্যাঙ্ক আসে তাহলে আমার বুঝে নিতে হবে সিঙ্গেল ব্ল্যাঙ্ক একটা ব্ল্যাঙ্ক থাকবে যেখানে আনসার করতে হবে, ডাবল ব্ল্যাঙ্কে 2টা ব্ল্যাঙ্ক থাকবে এবং 6টা থেকে আনসার করতে হবে, ট্রিপল ব্ল্যাঙ্কে 3টা থাকবে। এবং এইগুলোর জন্য আপনার গ্র্যাগমেট ওয়ার্ড লিস্টটা পড়তে হবে এবং এটা আপনার হচ্ছে 3 মাস 4 মাস লাগে, যতদিন লাগে আস্তে ধীরে 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 পরীক্ষার আগে ইমপ্রুভ করতে হবে। এসির জন্য এসি পেয়ার পড়তে হবে। এসি অ্যাজ ইট ইজ সলভ করার টেকনিক হচ্ছে টিসির মতো, 1 ব্ল্যাঙ্কের মতো সেম জিনিস, এখানে জাস্ট একটা অপশন আনসার হয়, এখানে 2টা অপশন আনসার হবে। আরসি হচ্ছে কোশ্চেন হচ্ছে 8টা টাইপের, মানে রিডিং কম্প্রিহেনশনে কোশ্চেন 8টা টাইপের হয়। সিআর হচ্ছে 3টা টাইপের হয়, কোশ্চেন একটা আসে পরীক্ষায় বাট 3টা টাইপের হয়। এখন আমরা জাস্ট টাইপগুলো দেখব। নেক্সট ক্লাস থেকে ভার্বাল ক্লাস থেকে আমরা আসলে ঢুকে যাব এগুলোর ভিতরে। কোশ্চেন টাইপে এই টিসি এবং এসি সলভ করার টেকনিক সেম, স্ট্র্যাটেজি সাপোর্ট, একটা লাইন থাকলো, এই লাইনের মধ্যে ধরেন ডট কমা, এইখানে একটা লাইন থাকলো, এখানে একটা গ্যাপ থাকলো, এই লাইনকে কীরকম করতেছে, ডট থাকলে বুঝে নেবে এই লাইনকে সাপোর্ট করতেছে, তখন এখানে যদি পজিটিভ কথা বলে এখানে আসা গ্যাপের মধ্যে পজিটিভ কথা বলবে। এই যে টেকনিকটা এটাকে বলতে সাপোর্ট টেকনিক। এগুলো টেকনিক শিখবো নেক্সট ক্লাস থেকে। ভাই আজকে না বুঝলেও সমস্যা নেই, আমি জাস্ট টাইপ বুঝাচ্ছি। কন্ট্রাস্ট হচ্ছে ধরেন এইখানে হচ্ছে একটা দো আছে, তো এখানে পজিটিভ কথা বললো, এই দোয়ের কারণে পরে সেটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ কোনো ট্রানজ্যাকশন ওয়ার্ড আইসা সেই পজিটিভটাকে নেগেটিভ করে ফেলছে, নেগেটিভের পাওয়ার বেশি নেগেটিভ করে ফেলছে, অর্থাৎ এখানে গ্যাপে এসে নেগেটিভ বসবে, এটাকে বলতেছি কন্ট্রাস্ট। এখন মাঝখানে কমা বা কোনো কিছু বুঝতেছি না, তখন আমার আইডিয়া সিমিলারিটি নিতে হবে। এখানে যদি পজিটিভ কথা বলে এ পরের যে কথাটা বলবে পজিটিভই বলবে, আইডিয়া থেকে নিতে হবে। সো এই টিসিএসসি সলভ করার টেকনিক সেম, 2 রকমের হয়, পজিটিভ সাপোর্ট অথবা কন্ট্রাস্ট। হয় এটাকে সাপোর্ট করবে না তো কন্ট্রাস্ট করবে। কোনো কথা কোনো ভাইব আপনার মনের মতো হবে না, অথবা আপনি কোনো জায়গা থেকে পাইছেন কোনো বই থেকে, সেই নলেজ দিয়ে কোনো আনসার করবেন না। কোশ্চেনের মধ্যে আপনার লজিক থাকবে, কোশ্চেনের মধ্যে হিন্টস থাকবে, ওই হিন্টসটাকে ধরে আপনাকে আনসার করতে হবে। টিসিএসসি জিনিসগুলো বুঝছি, সলভ করতে না পারেন সমস্যা না, আমরা নেক্সট দিন থেকে সলভ করব, বাট জিনিসগুলো বুঝছি। জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে আরসি। আরসির মধ্যে আমরা বলছি 8 রকমের টাইপের আরসি আসে, মানে কোশ্চেন টাইপ আর কি। মানে কোশ্চেন টাইপ যদি আগে জানি আমার কি কি কোশ্চেন টাইপের আসে, তাহলে আমরা আস্তে ধীরে ধীরে এগুলোতে ভয় কাটবে, মানে কনফিডেন্স বাড়বে। তো প্রথম কোশ্চেন হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। ফ্যাকচুয়াল কোশ্চেন মানে কি, যারা ভিডিও দেখে আসছেন, ফ্যাকচুয়াল কোশ্চেন মানে কি বলছিলাম?
আনসারগুলো পেসেজে থাকবে। আনসারগুলো প্যাসেজে থাকবে, এটা হচ্ছে সত্য মিথ্যা টাইপের। নিচের কোনটি সত্য আমরা পড়ি না, নিচের কোনটি সত্য, মানে এটা প্যাসেজের থেকে 100% পাবো। এবং এই টাইপের কোশ্চেন অনেক সোজা, পরীক্ষা হলে এই টাইপের কোশ্চেন পাইছেন মানে এটা থাকবেই। সো এটা হচ্ছে কোশ্চেনে পাবেন, অর্থাৎ আপনি যদি প্যাসেজটা ঠিকভাবে পড়তে পারেন প্যাসেজে আনসার পাবেন, মানে সরাসরি বলে থাকবে আর কি। সো এটা চিনব কিভাবে কোশ্চেনটা, যখন আপনার কোশ্চেনের মধ্যে থাকবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, প্যাসেজ ইনসার্ট মানে প্যাসেজ ইনসার্ট দ্যাট, প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। যদি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ থাকে তাহলে বুঝে নিব এই লাইনটার মধ্যে যাব, গিয়ে প্যাসেজে সরাসরি আনসার পাবো অপশনের। তাহলে এই টাইপের কোশ্চেনকে আমরা কি বলতেছি সবাই মনে রাখবেন, ফ্যাকচুয়াল কোশ্চেন। এবং এটা নোট করবে, এগুলো এই জন্য বলে খাতায় নোট করতে বলছি। আমার প্রত্যেকটা জিনিস হোমওয়ার্ক যখন দিব আলাদা আলাদা নোট, বারবারের জন্য আলাদা নোট। ভাই নোট করেন, বয়স হয়ে গেছে আমরা জানি, আমরা এখন নোট করতে পেইন লাগে, কিন্তু নোট করতে হবে, মনে রাখতে হবে, কারণ বারবার একটা স্কোর আনার পরে কিন্তু আর শান্তি। দেন নট ফ্যাকচুয়াল কোশ্চেন, নট ফ্যাকচুয়াল কোশ্চেন চিনবো যেরকম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ থাকলে। নেক্সট দিন আমরা যখন বারবার পর আমি কিন্তু জিজ্ঞেস করবো না কোনটা কোন টাইপের কোশ্চেন। সো যদি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ থাকে, প্যাসেজ অ্যাসার্টেড থাকে, তাহলে বুঝে নিব ফ্যাকচুয়াল কোশ্চেন। আরেকটা হচ্ছে নট ফ্যাকচুয়াল বা নেগেটিভ ফ্যাকচুয়াল কোশ্চেন। এটা মানে হচ্ছে যখন নিচের কোনটা সত্য নয়, আমরা যেমন বাংলা যদি বলি নিচের কোনটা সত্য নয়, এটা থাকবে পরীক্ষা হলে জাস্ট কোশ্চেনের মধ্যে অ্যাকসেপ্ট লেখা থাকবে, সবই আছে কোনটা নাই, সবই আছে কোনটা ছিল না প্যাসেজে, অ্যাকসেপ্ট। তাহলে এই অ্যাকসেপ্ট উল্লেখ থাকলে বুঝবো প্যাসেজের মধ্যে অপশনের 5টা অপশনের মধ্যে 4টা অপশনে প্যাসেজে থাকবে, একটা থাকবে না, যেটা থাকবে না সেটা আনসার। কথা কি বুঝছি? বুঝছি সবাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ওকে, সামারি কোশ্চেন। সামারি কোশ্চেন বা এটাকে আমরা বলতেছি মেইন পারপাস। একটা প্যাসেজ, পুরো প্যাসেজের মেইন কি নিয়ে কথা বলতেছে, কি আসলে তার প্রধান লক্ষ্য, এইটাকে কোশ্চেনকে আমরা বলতেছি সামারি কোশ্চেন, অথবা এটাকে মেইন পারপাস কোশ্চেন বলা হয়। মানে একটা প্যাসেজকে মেইন যে টপিক নিয়ে বেশি কথা বলছে বা যেটা দিয়ে কনক্লুশনটা আনছে, এইটাই হচ্ছে মেইন কোশ্চেন বা মেইন পারপাস। যদি বলে হচ্ছে ধরুন আমি ভালো পড়াইতে পারি না, প্রথমে শুরু করছে, দেন আমাকে বিভিন্ন খারাপ দিক বলছে, লাস্টে আমাকে কনক্লুশনটা আনছে, তার মানে হচ্ছে মেইন প্যাসেজের মেইন টপিক হচ্ছে আমি ভালো পড়াইতে পারি না। সো এই টাইপের কোশ্চেন চিনব কীভাবে, যদি প্যাসেজ প্রাইমারি কনসার্ন, ফুল প্যাসেজে কি বলতে চাচ্ছে, তারপরে এই যে কন্টেন্ট অফ দ্য প্যাসেজে মেইনলি ইনফরমেশন কি আছে, তারপর সাপোর্ট স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টে সাপোর্ট করতেছে। সো আবার হচ্ছে মেইন আইডিয়া। সো মেইনলি এখান থেকে কোশ্চেন যেটা সবথেকে বেশি আসে সেটা হচ্ছে মেইন আইডিয়া অথবা প্রাইমারি পারপাস কোশ্চেন। সো মেইন কোশ্চেন বা সামারি কোশ্চেন, প্রাইমারি কনসার্ন কি নিয়ে অথবা মেইন কোশ্চেন নিয়ে, এই দুইটা টাইপেরই আমরা বেশি দেখতে পাবো। এটা কি পুরো প্যাসেজ যাকে নিয়ে কথা বলতেছে এই জিনিসটা যদি ধরতে পারি তাহলে আমরা এটার আনসার করতে পারবো। তারপর ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স কোশ্চেন হচ্ছে অনুমান করা। ওয়ার্ডটা কি? অনুমান করা। অনুমান করা, এটা চিনবো কীভাবে, আগে কোশ্চেন চিনতে হবে, তারপরে হচ্ছে আনসার করা। ধরেন ইনফারেন্স কোশ্চেন পাইছেন কিন্তু আপনি ফ্যাকচুয়ালের মতো করে আনসার করছেন, প্যাসেজের মতো করে দেখছেন, তাহলে কিন্তু আনসার হবে না। এই জন্য কোশ্চেন চিনাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ইনফারেন্স কোশ্চেনে আপনার চিনব কীভাবে, প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ ইনফার দ্যাট, প্যাসেজ ইমপ্লাই দ্যাট, এগুলা। ওইটা কিন্তু প্যাসেজ, ওইখানে ছিল কি প্যাসেজ ইনসার্ট দ্যাট বা প্যাসেজ, আর এখানে কি প্যাসেজ সাজেস্ট দ্যাট। দেখেন দুইটার মধ্যে পার্থক্য দেখেন, এখানে কি ছিল প্যাসেজ ইনসার্ট বা প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, আর এখানে ছিল কি প্যাসেজ সাজেস্ট। দুইটা ডিফারেন্সকে বুঝতে হবে। তো ইনফারেন্স কোশ্চেন মানে কি জানেন? ইনফারেন্স কোশ্চেন হচ্ছে প্যাসেজে আনসারটা আছে কিন্তু ঘুরায় আছে। ধরেন প্যাসেজে বলছে যে আমি ভালো পড়াইতে পারি না, কিন্তু অপশনে কি থাকবে জানেন? আমি আসলে খারাপ পড়াই, ঠিক আছে? সরাসরি ওইখানে বলছে ভালো পড়াইতে পারি না, এখানে বলছে খারাপ পড়াই। অথবা ওইখানে হচ্ছে আমি ভালো পড়াই না, এখানে বলবে আমি খারাপ পড়াই না, খারাপ পড়াই, এরকম। মানে কথা সেম, মিনিং সেম, কিন্তু দুইটা কথা খাবে হচ্ছে উল্টা হাতে আর কি। সো এটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেন। অনুমান করে আনসার করতে হবে। ধরেন আপনার ধরে নিতে হবে, ধরেন ওইখানে হচ্ছে আমি হাসতেছি, ধরে নিতে হবে প্যাসেজ আমি হাসতেছি, ধরে নিতে হবে আমি আসলে অনেক খুশি। এই যে অনুমান করা, আমি হাসতেছি মানে আমি অনেক খুশি, এই টাইপের, এইটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেন। কথা কি বুঝছি? জি। এবং এটা চিনব কীভাবে, প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজ ইনফার দ্যাট, প্যাসেজ ইমপ্লাই দ্যাট, এগুলো চিনতে হবে ভাই। আবারও বলছি এগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখবেন কোশ্চেন যখন সলভ করতে যাব তখন। রেটোরিক্যাল পারপাস কোশ্চেন। রেটোরিক্যাল পারপাস কোশ্চেন হচ্ছে অথর পারপাসও বলতে পারি, ওয়ান কাইন্ড অফ। রেটোরিক্যাল পারপাস হচ্ছে পুরো প্যাসেজে
এক অথর, অথর বলতে ধরেন পুরো প্যাসেজে একজন অথর কথা বলতে পারে, যে ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে পুরোটা কথা বললো, একজন অথরই কথা বললো। আবার হইতে পারে একজন বলছে, হিস্টোরিয়ান বলছে ক্লাইমেট চেঞ্জ হয় এই কারণে, অথর এসে তার উল্টা কথা বললো, তখন এখানে দুইজন অথর হয়ে গেল। এই দুইজন অথর হইতে পারে, আবার একজন হইতে পারে। এই দুইজন অথরের মধ্যে মেইন যে এই যে প্যাসেজটা যে লিখছে, এই অথর হচ্ছে হিস্টোরিক্যাল পারপাস কোশ্চেনে থাকে। অর্থাৎ এই যে শুধু অথর দিয়ে যে কথাটা বলে যে অথর কি বুঝাতে চাইছে, এখানে কোশ্চেনে কিন্তু অথর উল্লেখ থাকবে, তাহলে বুঝে নেব এখানে আসলে প্যাসেজটা যে লিখছে, যে প্যাসেজটা আসলে রান করতেছে, তার ওপিনিয়ন জানতে চাইছে। এখানে অনেক একের অধিক 2-3 জন অথর থাকতে পারে, 2-3 জনের মতামত থাকতে পারে, কিন্তু আমি রিটোরিক্যাল পারপাসে কার মতামত নিব বলেন? প্যাসেজ যে যে লিখেছে প্যাসেজ রান করছে। প্যাসেজ রান যে করছে তার মতামতটা আমার এখানে প্রাধান্য বেশি। সো ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে যদি দেই অথর পারপাস কোশ্চেন। ভাই ওই 17 নম্বর স্লাইডটাতে যান বল। ভাই। তাহলে তো ভাই এইটা যদি আমরা অ্যানসার করতে হয়, তাহলে তো ভাই এক্ষেত্রে তো পুরো প্যাসেজটাই আমাকে পড়ে নিয়ে তারপরে তো হ্যাঁ, ভাই আমরা কি যখন answer করব? পড়ি আমরা আসলে পুরো প্যাসেজটাই একবার পড়ে নিই, ঠিক আছে? পুরো প্যাসেজটা প্রথমে পড়ে নিই, পড়ার টেকনিক আছে। পড়ার টেকনিক হচ্ছে আমরা প্রথম নেক্সট ক্লাসে বুঝে যাবেন। পুরো প্যাসেজ পরে আমরা সিম্পলিফিকেশন এবং ফাংশন আকারে একদম ইজিয়েস্ট ওয়েতে পানির মতো করে ফেলি, দেন আমরা যে কোনো কোশ্চেন হলে একটা না 4টা কোশ্চেনকে আমরা এঙ্গেজ করতে পারি। কথা কি বুঝছেন? পুরো প্যাসেজটাই জি ভাই। পড়বো আমরা, যে কোনো কোশ্চেনের জন্য প্রথমে পুরো প্যাসেজটাই পড়বো এবং ইজিয়েস্ট ওয়েতেই পড়বো, সেটাই শিখবো আর কি নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? মানে আমার আগে টাইপগুলো বুঝতেছেন? তো রেটরিক্যাল পারপাস এবং অথর পারপাস আরেকটা আছে। অথর পারপাস এবং রেটরিক্যাল পারপাসের মধ্যে ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে দেখেন একটা লাইন উল্লেখ থাকে, দেখেন এখানে অথর আছে বাট এখানে লাস্টে কি থাকে, একটা লাইন লাইন থাকে। তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে অথর পারপাস। এবং অথর পারপাস এবং রেটরিক্যাল পারপাসের মধ্যে মেইন ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে অথর পারপাস হচ্ছে এই লাইনে যে অথর কথা বলছে, এটা হোক আমার মেইন অথর হোক অন্য অথর, এই লাইনে মেইন যে অথর কথা বলছে তার ওপিনিয়ন চাইছে। কথা কি বুঝছি? এই লাইনে যে অথর কথা বলছে, আর এখানে হচ্ছে মেইন যে অথর যে অথর রান করতেছে তার মতামত। সবাই কি বুঝতেছি? জি ভাইয়া দুটো পার্থক্য বুঝবো এখন থেকে। জি ভাইয়া। জি ভাইয়া ওকে, দেন হচ্ছে সেন্টেন্স ফাংশন। সেন্টেন্স ফাংশন হচ্ছে একটা লাইনের সাথে আর একটা লাইনের সম্পর্ক, একটা লাইন আর একটা লাইনকে কি সাপোর্ট করতেছে নাকি একটা লাইন আর একটা লাইনকে অপোজ করতেছে। মনে রাখবো আমি আরসি পড়ার জন্য আমার টেকনিক বা যেভাবে হোক না কেন, আমরা যদি জাস্ট দেখি 3টা ওয়ার্ড মাত্র, আর অন্য কিছু দেখবো না, 3টা ওয়ার্ড দেখলেই বুঝবো একটা লাইন একটা লাইনকে সাপোর্ট করতেছে নাকি কন্ট্রাস্ট করতেছে, একটা এখানে অথর একজন আছে নাকি একের অধিক আছে। সেটা কি কি 3টা ওয়ার্ড? বাট, হাউএভার, ইয়েট। কি কি? এবং But, যে শেষ however, দিন পর্যন্ত মনে রাখবো এটা, বাট, হাউএভার, ইয়েট। এই 3টা ওয়ার্ড যদি থাকি প্যাসেজে, তাহলে বুঝে নিব আগের কথাকে পরের জন এসে মারামারি করতেছে। যদি আগে বলে আমি খারাপ, পরে এসে বলতেছে আপনার কথা ভুল আছে আমি ভালো। মানে একজন আরেকজনকে জুতাপেটা করবে কখন? 3টা ওয়ার্ড যদি পাই বাক্যের শুরুতে, বাট, হাউএভার, ইয়েট, যে কোনো একটা যদি পাই। আর যদি এগুলোর একটাও না থাকে তাহলে ধরে নিতে হবে প্রাইমারিলি আসলে একজনই অথর এখানে আছে। বাট, হাউএভার, ইয়েট থাকলে আমার ধরে নিতে হবে একের অধিক অথর এখানে আছে। সো আরসি যখন পড়বো তখন আমার প্রথম কনসার্ন বাট, হাউএভার, ইয়েট আছে কিনা, তাহলে বুঝে নিব আগের লাইনের সাথে পরের লাইনের কি আছে, কন্ট্রাস্ট সম্পর্ক। সো সেন্টেন্স ফাংশন আহামরি কোনো কঠিন কাজ না। সেন্টেন্স ফাংশন হচ্ছে আগের লাইনের সাথে পরের লাইনের সম্পর্ক। যদি বলে যে 3 নম্বর লাইন, এই যে ইফ এই লাইনটা আগের লাইনের সাথে কি সম্পর্ক, ফাংশনটা কি, আপনি বলবেন যে সাপোর্ট করছে, বা আপনি বলবেন যে কন্ট্রাস্ট করছে বা অপোজ করছে, এরকম লেখা থাকবে। কথা কি বুঝছি? জি ভাই। জি ভাই আচ্ছা, এগুলো আমরা যখন যাবো। আর হচ্ছে ওয়ার্ড মিনিং কোশ্চেন, এগুলো যে টাইপগুলো বলতেছি না, যারা টোফেল দিবেন এই সেম জিনিসই লাগবে। যারা টোফেল দিবেন সেম জিনিস লাগবে। জিআরইর এই টপিকগুলো যেগুলো যদি জানেন, জিআরই আরসি আর টোফেলের পুরো রিডিং কম্প্রিহেনশন সব সেম। টোফেলের রিডিং আর জিআরই আরসি 100% একদম বরাবর কাটায় কাটায় সেম, ঠিক আছে? তো আপনি যদি ভালোভাবে এগুলো পড়েন, টোফেলে একটা ওয়ার্ড মিনিং থাকবে, জিআরইতে থাকবে। টোফেলে একটা সেন্টেন্স ফাংশন থাকবে, জিআরইতে থাকবে। টোফেলে একটা অথর পারপাস থাকবে, জিআরইতে থাকবে। সো
খুব ভালোভাবে, এই জন্য জিআরই যারা দেয় তারা কিন্তু টোফেলটা দেয়। ওয়ার্ড মিনিং কি? ওয়ার্ড মিনিং হচ্ছে একটা ওয়ার্ড মিনিং দিবে, এটা হচ্ছে একটা কয়েকটা সিনোনিম দিবে, যেটা ওই প্যাসেজে কি আকারে ওয়ার্ডটা কি মিনিং হিসেবে ব্যবহার হয়েছে এটা বের করতে হবে। সো এই 8 রকমের হচ্ছে ক্রিটিক্যাল আরসি হয়। এখন আমি যদি কোশ্চেনে যাই, আপনারা আমাকে একটু বলেন তো কোনটা কোন টাইপের কোশ্চেন, জাস্ট কোশ্চেন চিনি কিনা আমরা সলভ করার পরে। এই যে এটা কি টাইপের কোশ্চেন? কি টাইপের কোশ্চেন? সামারি কোশ্চেন। সবাই কি চিনতেছি? হ্যালো, জি ভাই। ওকে, দেন যদি আমরা এখানে যাই, এই যে এটা কি টাইপের কোশ্চেন? এটা অথর পারপাস। এটা অথর পারপাস। দেখেন অথর একটা লাইন উল্লেখ করে দিয়েছে না, অথর বলে লাইন নাম্বার লেখে না, বাট লাইনটা বলে দিয়েছে না। অথর লেখা থাকলে অথর পারপাস অথবা রেটরিক্যাল পারপাস, কিন্তু যখন অথর লাইন উল্লেখ করে দেয়, বলে দেয় স্পেসিফিক ভাবে, তখন এটা কি? অথর অথর পারপাস পারপাস কোশ্চেন। কোশ্চেন। সবাই কি বুঝছে? এই যে প্যাসেজ সাজেস্ট দ্যাট, এটা কি টাইপের কোশ্চেন? হ্যাঁ, ফ্যাকচুয়াল। ইনফারেন্স। প্যাসেজ সাজেস্ট দ্যাট আমরা কি পড়ছিলাম? এই যে প্যাসেজ সাজেস্ট দ্যাট কি পড়ছিলাম? মিলাতে পারতেছি? এগুলা কিন্তু পরীক্ষা হলে আসবে। আমি যদি আরেকটু যাই, নিচে যাই, এই পরীক্ষা হলে কিন্তু সেম জিনিসই পাবেন। আমি আবার বলতেছি, আপনাদের আমি যা পড়াইছি সেখান থেকেই পাবেন। সো আপনাকে জাস্ট কষ্ট করে বুঝতে হবে যে আমি পড়াইছি কিনা, মিলাইতে পারতেছেন কিনা। কই গেল? আচ্ছা, এটা তো আমরা একটু পরে বুঝবো। আচ্ছা, এটা 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 কি? এটা ওয়ার্ড মিনিং। হ্যাঁ, এইতে ওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছে সব? এই যে এটা এটা তো বুঝছেনই। হাইলাইটেড এটা 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 দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা এটা অ্যাজ ইট ইজ সেন্টেন্স ফাংশন আর কি, ওই সেন্টেন্সে কি বোঝাচ্ছে বা সেন্টেন্স আগের সাথে সম্পর্ক। আচ্ছা, এটা কি টাইপের? ইনফারেন্স। বাকিরা বলেন। এই যে ইনফার দ্যাট, জাস্ট প্রথম লাইনটা দেখে আপনাকে জাস্ট, আমি তো বলি নাই যে আপনি আনসার করেন, দেখেন তো এটা ইনফার দ্যাট, এটা না? কথা কি বুঝতেছি সবাই? সো একটু মনে রাখতে হবে কোশ্চেন টাইপটা কি, এই যা পড়েছি তার বাইরে টাইপে আসবে না। সবাই কি একটু বুঝছি আরসিটা? জি ভাইয়া। জি জি। ওকে, দেন হচ্ছে এবার আসি ক্রিটিক্যাল রিজনিং। পরীক্ষার হলে মোটামুটি ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে একটা থাকবে। এখন এই একটাকে আমাকে হচ্ছে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে, একটা 3 রকমের কোশ্চেন হচ্ছে, একটা 3 রকমের কোশ্চেন থাকে এই ক্রিটিক্যাল রিজনিংয়ে। তাহলে এবার হচ্ছে 3 রকমের কি কি জিনিসটা, সেটা হচ্ছে আমরা যদি এখানে আসি, ক্রিটিক্যাল রিজনিং এর 3 প্রকার। সো একটা হচ্ছে সাপোর্ট, আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট, আরেকটা হচ্ছে প্যারাডক্স। তো সাপোর্ট 3 রকমের আসে কোশ্চেন। এখন এই সাপোর্ট হয় কিনা, কন্ট্রাস্ট হয় কিনা, প্যারাডক্স হয় কিনা, আগে বুঝি সাপোর্টটা কি, এবং পরীক্ষা হলে কোশ্চেনের মধ্যে কি থাকলে বুঝবে সেটা সাপোর্ট, এটা আমরা এখন হচ্ছে শিখে নিব, অথবা আমরা হচ্ছে ভিডিওতে সবাই দেখছি। সাপোর্ট হচ্ছে একটা ধরেন হচ্ছে ক্রিটিক্যাল রিজনিংটাকে, ক্রিটিক্যাল রিজনিংটা হচ্ছে একটা প্যাসেজ উল্লেখ থাকবে, একটা অথবা একটা আর্গুমেন্ট উল্লেখ থাকবে। এটা একটা আদালতের মতো, যে চিন্তা করেন ধরেন আপনি হচ্ছে বিচারক, ঠিক আছে? আপনি না, আপনি বিচারক না, ধরেন হচ্ছে কোশ্চেনের যে অথর সে বিচারক, আপনি হচ্ছে উকিল। এখন ধরেন হচ্ছে এখন এই অথরাইসা এখানে এসে আরেকজন উকিল, ধরেন আপনার সাপোর্টে উকিল, এই উকিল এসে একটা কথা বলল, বা ধরেন পুরো প্যাসেজে প্রথম দিকে বলল যে সাপোজ এরকম যে তিমি মাছ হচ্ছে পানি দূষণ করে, সমুদ্রের পানি দূষণ করে বলল, ঠিক আছে? লাস্টে এসে আপনার উকিল অথর, যে এই প্যাসেজে যে অথরটা, সে বলতেছে হ্যাঁ তিমি মাছই পানি দূষণ করে। এখন অপশনে যদি লেখা থাকে সাপোর্ট করো,
তাহলে আপনি এই যে তাকে যে লাস্টের যে লাইনটা অথরের কথা বলতেছে তাকে সাপোর্ট করে একটা কথা বলতে হবে, একটা এমন একটা এভিডেন্স দিতে হবে। উকিলরা কি করে, এভিডেন্স দেয় না? মানে এভিডেন্স দিলেই তো বিচারকরা মানে যে হ্যাঁ তুমি সত্য। তো একটা এমন একটা এভিডেন্স দিতে হবে যে এভিডেন্সটা এর সাথে সাপোর্ট করবে। কাকে সাপোর্ট করবে? অথরের লাস্ট ব্যাখ্যাকে। অথর লাস্ট বলছিল তিমি মাছই দায়ী, তার মানে আপনি তিমি মাছকে সাপোর্ট করে একটা প্রমাণ দিবেন, হ্যাঁ এই যে অঞ্চলে তিমি মাছ আছে সেই অঞ্চলে পানি দূষিত হয় বেশি, তার মানে আপনি সেই অঞ্চলে দেখা গেছে কার্বন ডাইঅক্সাইড বেশি, তার মানে সেই অঞ্চলে পানি দূষণটা আসলে করছে কে? তিমি মাছ। দোষটা আপনাকে তিমি মাছের গায়ে আনতে হবে। এটা কখন? যদি পরীক্ষা হলে এরকম থাকে যে সাপোর্ট বা মোস্ট স্ট্রেনদেন। আচ্ছা এখন যারা আমার ভিডিও দেখছেন, সাপোর্ট কি কি কোনটা কোনটাকে থাকলে বলি বলুন তো, কোশ্চেনে কি কি থাকলে বলবো যে সেটা সাপোর্ট? একজন বলেন কোশ্চেনে কোন কোন ওয়ার্ডটা থাকলে বুঝবে এটা সাপোর্ট করতেছে? support, না additional না evidence. আস্তে আস্তে বলেন, বাকিরা যারা পড়ে না তারা লিখে। কি কি? Strengthen, স্ট্যান্ডার্ড, তারপর conclusion, কনক্লুশন, assumption, অ্যাজাম্পশন, additional support, এডিশনাল সাপোর্ট, additional evidence. এডিশনাল এভিডেন্স। সবাইকে কি বুঝছি? যদি কোশ্চেনে এরকম থাকে স্ট্যান্ডার্ড, এডিশনাল সাপোর্ট, অ্যাজাম্পশন, কনক্লুশন, এই টাইপের ওয়ার্ড যদি থাকে আমি ধরে নিব সেটা কি টাইপের কোশ্চেন? সাপোর্ট। সাপোর্ট কোশ্চেন। এবং আমি অথরের কথার সাথে সাপোর্টেড একটা এভিডেন্স চাচ্ছে। আমরা নেক্সট বারবার প্রথম ক্লাসে আসলে এই ক্রিটিক্যাল রিজনিংও পড়বো, টেনশনের কোনো কারণ নাই, সেদিন আমরা একদম ভালোভাবেই বুঝবো। সো আমরা আবারও বলতেছি, যদি কোশ্চেনের মধ্যে কনক্লুশন এগুলো এই যে আপু পড়ছে এটা হচ্ছে ওনার হচ্ছে প্রমাণ, এই আপনারা পড়েন না, এটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে আপনারা আমার হোমওয়ার্ককে গুরুত্ব দেন নাই, কিন্তু এগুলো কিন্তু অনেক দরকার। দেখছেন অ্যাজাম্পশন, আমি যদি কোশ্চেনই না চিনি তাহলে তো আমার সম্ভব না সলভ করা, তাই না? এডিশনাল সাপোর্ট, ধরেন হচ্ছে এডিশনাল এভিডেন্স, তারপর হচ্ছে আলাদাভাবে শুধু সাপোর্ট লেখা থাকতে পারে, তারপর অথবা শুধু স্ট্রেনদেন থাকতে পারে, ঠিক আছে? সো এইগুলো যদি থাকে তাহলে বুঝে নিব এটা হচ্ছে সাপোর্ট করতেছে, অর্থাৎ অথরকে সাপোর্ট নিয়ে কথা বলতে হবে। আর যদি দেখি হচ্ছে কন্ট্রাস্ট করতে বলে, কন্ট্রাস্ট মানে অথরের বিপক্ষে বলতে, অথর যদি বলে যে তিমি মাছ দায়ী, আমি আসলে একটা লাইন আনবো যে তিমি মাছ দায়ী না, সেটার জন্য কি কি ওয়ার্ড আপু বলেন? Weaken, উই ক্যান, undermine, আন্ডারমাইন, contrast, আন্ডারমাইন, কন্ট্রাস্ট, challenge. রাইট, চ্যালেঞ্জ। সো সবাই কি বুঝছি আপু কি বলতে চাইছে? হ্যালো, ওকে। সো বুঝলে এটা হচ্ছে উইকেন্ড করে। এবার হচ্ছে একটা প্যারাডক্স, পরীক্ষা হলে এই যে দেখেন এটা হচ্ছে সিরিয়াসলি আন্ডারমাইন, এটা উইকেন্ড, এগুলো হচ্ছে উইকেন্ড আর স্ট্রেনদেন। এখন আরেকটা টাইপের কোশ্চেন, এটা খুব একটা কমন না, মানে আপনি 100 জনের মধ্যে একজন যদি কপাল পুরো থাকেন এটা আসে আর কি। এবং এটা কি? এটা হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স কি টাইপের কোশ্চেন? প্যারাডক্স হচ্ছে আপনি নতুন একটা, ধরেন আপনি মীমাংসা করে দিবেন এরকম, আপনি বিচারক, উপরে দুই উকিলে দুই রকম কথা বলছে, আপনি দুইজনকে মিলাই দিলেন বিচারক হিসাবে। একজন বলছে, ধরেন হচ্ছে আমি যেখানে যে উদাহরণটা সব জায়গায় দিই, ধরেন আমি আইফোন চালাই, কিন্তু আমি এমন গরিব যে আমার আইফোন চালানোর কথা ছিল না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, দিনে দিনে জবও করি না, কিচ্ছু না, কিন্তু আমি একটা আইফোন চালাই, এটা আমার কাছে আসলো কিভাবে? উকিল একজন বলছে এখানে আসলো কিভাবে? এখন আপনি একটা লাইন অ্যাড করতে হবে আরেকজন অথর হিসাবে, এখানে লাস্টে এসে এখানে একটা কোনো একটা লাইন দেখেন, আমি গরিব, আমার আইফোন চালানোর ক্ষমতা নাই, কিন্তু আইফোন চালাই, তার মানে এখানে এটাকে একটা মিলাইতে হবে, এটা তো অসম্ভব একটা জিনিস, আমার কাছে আইফোন কেনারও সম্ভাবনা নাই, হয়তো বা আমার পরপুরুষের বা আগামী 20 বছর যদি জবও করি তাও আমি আইফোন কিনতে পারবো না, তাও আমার কাছে আইফোন আছে। এই যে একটা হচ্ছে প্যারাডক্স সৃষ্টি হলো, সেটাকে ক্লিয়ার করতে হবে কোনো একটা আপনার স্টেটমেন্ট দিয়ে, ভ্যালিড স্টেটমেন্ট দিয়ে। এখন আমি যদি একটা স্টেটমেন্ট দিই, আমার জন্মদিনের সময় আমার হচ্ছে একটা বন্ধু আইফোন আমাকে গিফট করছে, যে আইফোন কেনার এবিলিটি আছে, হইতেই পারে। সো আমি প্যারাডক্সে সলভ করলাম না একটা কোনো একটা ওয়ার্ড দিয়ে, কথা কি বুঝছেন?
সবাই কি বুঝছি? জি ভাইয়া। ওকে, সো এই জিনিসগুলো আপনাকে একটু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে এইটুকুই ক্লাস, বাট আপনারা জানেন না, আমি হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের সবাই একটু, যারা যারা নতুন, একটু পরিচয় দিলে ওই যে আমি আসলে বুঝতে পারবো কোন ফিল্ডে থেকে মানুষ বেশি আসছে, তাদের আমি হেল্প করতে পারবো ইন পার্সোনালি অন্য একটা, এই যে ধরেন অ্যাপ্লিকেশন পাশাপাশি অন্য জায়গায়। একটু পরিচিত দেন তো প্রথম থেকে, মানে ফিল্ডে আপনার নামটা, আপনি কি করছেন এবং ফিল্ড, আপনি কোন ফিল্ড থেকে আসছেন, এইটুকু হলে হবে। ভাইয়া, যারা নতুন জয়েন দিয়েছেন তারা বললে হবে। আমরা আসলে এটাকে নোট ডাউন করব, সবাইকে একটা এক্সেল শিট দিব, সেই এক্সেল শিটটা পূরণ করবেন, সেখান থেকে জানবো। বাট আবার আজকে আপনার প্রথমত, যেমন প্রথমত হচ্ছে রিপন ভাই আছেন, আছেন কি রিপন ভাই? হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপনার পরিচয়, জাস্ট কোন ফিল্ড থেকে আসছেন এবং হচ্ছে কি বর্তমানে কি করছেন এটাই। আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছি আর এখন আমি অ্যাকাউন্টিং এর টিচার। যাক, আলহামদুলিল্লাহ, আপনিও টিচার। সো আপনার তো ইউএসএ তো মেইন টার্গেট, তাই না? জি, ওকে, ঠিক আছে। প্রিয়াঙ্কা আপু কে আছেন? আচ্ছা, জয় জয় ভাইয়া কে আছেন? জয় ভাইয়া নাই। আচ্ছা, আর নতুন যারা জয়েন আছেন তারা বলতে পারেন, এই যে তমা আপু। ভাইয়া আমি কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করেছি, এখন এইচজিএস বাংলাদেশ লিমিটেডে জব করি। আচ্ছা, মানে এই পর্যাপ্ত সময় তো পাবেন নাকি পড়ার জন্য? হ্যাঁ ভাইয়া, চেষ্টা করব। ইনশাল্লাহ। ওকে, সায়েদ ভাইয়া কে আছেন? সায়েদ ভাইয়া, সবাই একটু প্রথম দিন তো আনি যে আপনারা পাচ্ছেন, আমি বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে, আর সবাইকে না